হুম। আজকে এখান থেকে হবে লাইফ অ্যান্ড ডেথ অফ আরবিসিস। আচ্ছা, লাইফ অ্যান্ড ডেথ অফ আরবিসি এখান থেকে তাহলে চলো শুরু করি। তোমার এই যে আমাদের বোনসের ভিতরে এই জায়গাটাতে এই এই সব জায়গাতে একটা একটা সাবস্টেন্স থাকে যেটার নাম হচ্ছে বোন ম্যারো। এই বোন ম্যারোর মধ্যে একটা একটা সেল থাকে, যে সেলটার নাম হচ্ছে স্টেম সেল। এই স্টেম সেল থেকে তোমার আরবিসি, তারপরে হচ্ছে ডব্লিউবিসি আর প্লেটলেটস তৈরি হয়। স্টেম এই একটা সেল থেকে যে কিন্তু এটা কাদের, মানে যারা বড় অ্যাডাল্টস তাদের, যে এমব্রায়োনিক স্টেজে মানে মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন কিন্তু বোন পুরোপুরি ডেভেলপ থাকে না। তখন ওদের ব্লাড কিন্তু বোন ম্যারোর স্টেম সেল থেকে তৈরি হয় না। ওদের আবার তৈরি হয় হচ্ছে লিভার আর স্প্লিনের মধ্যে। স্প্লিন হচ্ছে আমাদের পেটের মধ্যে একটা গ্ল্যান্ড, যেখানে ডব্লিউবিসি তৈরি হয়, ওইখানে রেড ব্লাড সেল তৈরি হয়। তাহলে বোন ম্যারোতে তৈরি হয় কোথাকার বোন ম্যারো, তোমার রিবস, ব্রেস্ট বোন অ্যান্ড ইলিয়াম অফ হিপ গার্ডল। অ্যাডাল্টদের স্প্লিনে ডব্লিউবিসি তৈরি হয়, লিম্ফোসাইট বলে একটা ডব্লিউবিসি তৈরি হয়। রিবস এখানকার, ব্রেস্ট বোন মানে এই যে সামনের দিকে এখানে একটা বোন থাকে, এই বোনটার নাম হচ্ছে তোমার ব্রেস্ট বোন। আর ইলিয়াম অফ হিপ গার্ডল এইখানে। এইবার স্যার, বাচ্চারা কত বছর বয়সের পর থেকে বোন ম্যারোতে ব্লাড তৈরি করতে শুরু করে? 5 বছর বয়স থেকে। তার আগে ওদের স্প্লিন লিভারেই তৈরি হয়। এইবার রেড ব্লাড সেলের মধ্যে কি বলতো, নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে, তারপরে হচ্ছে ইয়েও থাকে না, তোমার মাইটোকন্ড্রিয়াও থাকে না। এটাও না আগের দিন বলছিলাম না, নিউক্লিয়াস না থাকার জন্য চ্যাপ্টা হয়, সারফেস এরিয়া বেশি হয়। হ্যাঁ। এইবার দেখো, একটা নর্মাল আরবিসি লাইফ স্প্যান হচ্ছে 120 দিন। যেহেতু ওদের মধ্যে নিউক্লিয়াস থাকে না, তাই ওরা 120 দিন পরে মারা যায়। এবার ওরা কোথায় গিয়ে মারা যায়? ওরা মারা যায় হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে ওরা স্প্লিনের মধ্যে গিয়ে মারা যায়। স্প্লিনেও মারা যায়, বেশিরভাগই স্প্লিনে মারা যায়, কিছু লিভারেও মারা যায়, কিছু বোন ম্যারোতেও মারা যায়। হ্যাঁ, ব্লাড ভেসেলের মধ্যে থাকে যদি, দেখো, মারা যদি যায় মানে ডেস্ট্রয়েড হয়ে গেলে স্প্লিনেই যাবে। এবার যদি যায় তাহলে আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন আছে, হ্যাঁ কি না, আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন দুটা পার্ট দিয়ে তৈরি। একটা আমি তোমাদেরকে বলেছিলাম হিম, যেটা আয়রন দিয়ে তৈরি। আর একটা হচ্ছে গ্লোবিন, গ্লোবিন বলে এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি, গ্লোবিন। তা আয়রনটা আবার নতুন হিমোগ্লোবিন বানানোর কাজে চলে যায়। আর গ্লোবিন প্রোটিনটা দিয়ে বাইল জুস তৈরি হয় লিভারের মধ্যে, বাইল, যেটা আমাদের ডাইজেশনে হেল্প করে। এই বাইলের মধ্যে দুই দুই রকমের সল্ট থাকে, বিলিরুবিন, বিলিভার্ডিন, এই ধরনের সল্ট বা পিগমেন্ট থাকে। তো কি বলেছে যে দেয়ার আয়রনটা রিটেইন ইন দা লিভার, লিভারেই থেকে যায়, ওটা আবার হিমোগ্লোবিন বানানোর কাজে চলে যায়। আর রেস্ট ইজ এক্সক্রিটেড অ্যাজ বাইল পিগমেন্ট, বিলিরুবিন, বিলিভার্ডিন। এই বাইল পিগমেন্টের একটু ইয়েলোইশ কালার হয়, সেই জন্য আমাদের পটির কালারও ইয়েলো হয়। তারপরে চলে আসো যে আমাদের নর্মাল বডিতে কতগুলো যে পার সেকেন্ডে 2 মিলিয়ন আরবিসি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে পার সেকেন্ডে। কিন্তু এটা জানলে অবাক হবা যে পার সেকেন্ডে তার থেকেও বেশি আরবিসি আবার তৈরি হচ্ছে।
In other words, about 1% of total erythrocytes in the body are destroyed every day. এগুলো হচ্ছে আরবিসি সম্পর্কে কিছু জিনিস। দেখো তো, এইটা হয়ে গেছিল তো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন বাকি আছে না? হয়ে গেছে তো। হিম আর গ্লোবিন একদম। হ্যাঁ, মোটামুটি তার ডবল 3 টাইমস 2 টাইমস তৈরি হয় পার সেকেন্ড। এবার ডেফিশিয়েন্ট বাট মোর এফিশিয়েন্ট। ডেফিশিয়েন্ট মানে কি, ওর মধ্যে কি কম থাকে? নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস। শুধুমাত্র নিউক্লিয়াস না, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলোও থাকে না। কিন্তু ডেফিশিয়েন্ট হওয়া সত্ত্বেও মোর এফিশিয়েন্ট, মানে অনেক বেশি অক্সিজেন ক্যারি করতে পারে। এটা কিন্তু ম্যামালিয়ান রেড ব্লাড সেলের কথা বলা হয়েছে, অ্যামফিবিয়ান বা রেপটাইলের না। ম্যামালিয়ান রেড ব্লাড সেলে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো থাকে না। এইবার কিন্তু সেই জন্য না থাকার জন্য ওরা অনেক এফিশিয়েন্টলি অক্সিজেনকে ক্যারি করতে পারে। কেন? আমি তোমাদেরকে বলেছিলাম যে নিউক্লিয়াস না থাকার জন্য আরবিসিটা, এই যে দেখো এরকম একটু চ্যাপ্টা হয়ে গেল, এই যে এরকম একটু চ্যাপ্টা হয়ে গেল। চ্যাপ্টা হওয়ার জন্য সারফেস এরিয়া অনেক বেড়ে যায়, তাই অনেক বেশি তোমার অক্সিজেনকে অ্যাকোমোডেট করতে পারে, যে অ্যাবজর্বিং মোর অক্সিজেন। দুই দিক থেকে চ্যাপ্টা হওয়া মানে কি, বাই কনকেভ। বাই মানে টু, কনকেভ মানে চ্যাপ্টা, দুই দিক থেকে চ্যাপ্টা। এই দিক থেকেও চ্যাপ্টা, এই দিক থেকেও চ্যাপ্টা। তাই বাই কনকেভ হওয়ার জন্য এই যে সারফেস এরিয়া ভলিউম রেশিওটা অনেক বেশি হয়, মানে যত না ভলিউম তার থেকে বেশি সারফেস এরিয়া হয়। তাহলে স্পেস বেড়ে যায়, তাই মোর আরবিসি ক্যান অ্যাকোমোডেট মোর অক্সিজেন। মাইটোকন্ড্রিয়া না থাকার জন্য কি হয়, যে ও নিজেই অক্সিজেন গুলো ইউজ করে না। ও যে অক্সিজেন গুলোকে ক্যারি করছে, মাইটোকন্ড্রিয়া কি করে, অক্সিজেন দিয়ে ফুডকে ব্রেকডাউন করে এটিপি বানায়, তাই না? এবার আরবিসির মধ্যে যদি মাইটোকন্ড্রিয়া থাকতো, তাহলে আরবিসি যে অক্সিজেন গুলোকে ক্যারি করছে, ওই অক্সিজেন গুলোকে নিজেই ইউজ করবে। কিন্তু মাইটোকন্ড্রিয়া না থাকার জন্য ওরা কি করে, যে এক ফোঁটা অক্সিজেন ক্যারি করে না, দাস অল অক্সিজেন অ্যাবসর্ব ফ্রম দা, কোনো ব্যাপার না। তাহলে দেখো, মাইটোকন্ড্রিয়া না থাকার জন্য কি, যে অক্সিজেন ও এক ফোঁটাও ইউজ করে না, গোটা অক্সিজেনটাই সাপ্লাই দিয়ে দেয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না থাকার জন্য তোমার আরবিসি অনেক ফ্লেক্সিবল হয়। এই কারণে যে ছোট ছোট যে ক্যাপিলারি, ওই ক্যাপিলারির মধ্যে দিয়েও আরবিসি খুব ইজিলি তোমার রান করতে পারে, আরবিসি খুব ইজিলি চলে যেতে পারে। কি বুঝতে পারলা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না থাকার জন্য অনেক ফ্লেক্সিবল হয়। এগুলো হচ্ছে আরবিসি, এগুলো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের আসে। এবার চলে আসো হচ্ছে কতগুলো করে আরবিসি কি না কি থাকে দেখো, যে পার কিউবিক মিলিমিটার ব্লাডের মধ্যে 6 to 7 মিলিয়ন আরবিসি থাকে। এটা নিউ বর্নদের ক্ষেত্রে ওদের আরবিসি অনেক বেশি থাকে। তারপরে হচ্ছে ঘুমানোর সময় আরবিসি 5% কমে যায়, কারণ অত বেশি অক্সিজেন রিকোয়ারমেন্ট হয় না, তাই আরবিসি প্রোডাকশনও কমে যায়। আর যখন আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি বা প্রেগনেন্সির সময় মেয়েদের, বা ইমোশনাল আপসেটের সময় আবার আরবিসির কাউন্ট অনেক বেড়ে যায়। হ্যাঁ, ইমোশনাল আপসেট, কারণ ব্রেন অনেক বেশি এনার্জি খায় সেই জন্য। আর যখন পাহাড়ের উপরে ওঠে 4200 মিটারের ওপরে, তখন যেহেতু অক্সিজেন ধীরে ধীরে অ্যাটমসফিয়ারে কমতে থাকে, সেই জন্য ওটাকে কি বলবো, ইয়ে করার জন্য, ব্যালেন্স করার জন্য আরবিসি মোটামুটি 30% বেড়ে যায়।
দেখো আগে ধরো 100টা আরবিসি ছিল, ও কথার কথা 400টা অক্সিজেনকে ক্যারি করছে। এবার যত উপরের দিকে গেলা অক্সিজেন কমে যাচ্ছে, তখন ধরো 100টা আরবিসি 400টা না ধরো 200টা অক্সিজেনকে ক্যারি, তো 200টা অক্সিজেন পাচ্ছে। তাহলে 400কে ব্যালেন্স করার জন্য কি করতে হবে? আরবিসি যদি বাড়াই, যদি 100 জায়গায় 200 করে দিই, তাহলে 400 আবার হয়ে যাবে। কথাটা বুঝলো তো? তারপরে হচ্ছে যদি আরবিসি নাম্বার অ্যাবনর্মালি বেড়ে যায় বডিতে, ওই কন্ডিশনটাকে পলিসিথেমিয়া বলে। আর আরবিসি নাম্বার যদি অ্যাবনর্মালি কমে যায়, তাহলে এরিথ্রোপেনিয়া বলে কন্ডিশন। না, ওটা ওটা আবার ওখানে হাইটের উপর, হাইটের জন্য। হ্যাঁ, নরমালি না। অ্যাবনর্মাল কেস হচ্ছে যদি আরবিসি অনেক বেড়ে যায়, তাহলে ডব্লিউবিসি এর কাউন্ট অনেক কমে যাবে, প্লাজমার কাউন্ট অনেক কমে যাবে, ব্লাডের ব্লাডের ভিসকোসিটি, ব্লাডের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে, ব্লাড ঠিক করে ফ্লো হবে না। এইবার চলে আসো হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেলের কোনো পিগমেন্ট হয় না। হোয়াইট ব্লাড সেলের মধ্যে কোনো পিগমেন্ট হয় না। হোয়াইট ব্লাড সেলের আরেকটা নাম লিউকোসাইট। আরবিসির আরেকটা নাম কি ছিল? এরিথ্রোসাইট। এবার হোয়াইট ব্লাড সেল হচ্ছে রেড ব্লাড সেলের থেকে কিরকম ভাবে আলাদা, যে ওর মধ্যে নিউক্লিয়াস থাকে কিন্তু হিমোগ্লোবিন থাকে না, আর ওদের নাম্বার কম হয় আরবিসি থেকে। পার কিউবিক মিলিমিটারে 4000 থেকে 8000 টা ডব্লিউবিসি থাকে। তারপরে চলে আসি ডব্লিউবিসি। ডব্লিউবিসি গুলো অ্যামিবয়েড শেপের হয়, কারণ ওরাও সিউডোপোডিয়া বানাতে পারে অ্যামিবার মতো। এই যে এরকম করে সিউডোপোডিয়া বানায়, এই যে এরকম করে সিউডোপোডিয়া বানিয়ে ওরা কি করে, যদি জার্মস থাকে ওই জার্মসকে এনগালফ করে নেয়। হ্যাঁ, জার্মসকে এনগালফ করে নেয়। আর এই ভ্যাকিউলের মধ্যে ওরা ডাইজেস্টিভ এনজাইমকে সিক্রেট করিয়ে এই জার্মসটাকে মেরে ফেলে, টুকরো টুকরো করে ডাইজেস্ট করে ফেলে। আর একটা প্রপার্টি কি, এই যে এই ছবিটা দেখবে, এইখানে রেড ক্যাপিলারির মাঝখানে, ক্যাপিলারির ওয়ালে যে এপিথেলিয়াল সেল গুলো আছে, এগুলোকে এপিথেলিয়াল সেল বলে। এপিথেলিয়াল সেলের মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপ দিয়ে ডব্লিউবিসি এরকম স্কুইজ হয়ে বাইরে বেরোতে পারে, এই যে এরকম স্কুইজ হয়ে বাইরে বেরোতে পারে। বাইরে বেরিয়ে কি কেন বাইরে বেরোচ্ছে? কারণ বাইরে একটা দেখো জার্মস আছে, তাহলে ও এরকম করে স্কুইজ হয়ে বাইরে বেরিয়ে এই জার্মসটাকে, মানে এই যে ব্যাকটেরিয়াটাকে এনগালফ করে মেরে ফেলবে। এরকম ব্লাড ক্যাপিলারির ওয়াল থেকে স্কুইজ হয়ে বের হয়ে আসাকে ডায়াবেটিস বলে। হোয়াইট ব্লাড সেল আবার দুই রকমের হয়। হোয়াইট ব্লাড সেল হয় গ্র্যানিউলার আর অ্যাগ্র্যানিউলার। গ্র্যানিউলারের আন্ডারে আবার অনেক টাইপ হয়, অ্যাগ্র্যানিউলারের আন্ডারে আবার অনেক টাইপ হয়। গ্র্যানিউলার ডব্লিউবিসি মানে কি, যেই ডব্লিউবিসি গুলোর মধ্যে, এদের নিউক্লিয়াস তো থাকবেই, গ্র্যানিউলস থাকে, গ্র্যানিউলস থাকে, তাদেরকে গ্র্যানিউলার ডব্লিউবিসি বলে। আর যেই ডব্লিউবিসি গুলোর মধ্যে গ্র্যানিউলস থাকে না, তাদেরকে নন গ্র্যানিউলার বা অ্যাগ্র্যানিউলার ডব্লিউবিসি বলে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এদের থাকে থাকে স্কুইজ হয়ে বেরিয়ে আসে, কিন্তু এই গ্যাপটা একটু বড় হয় জন্য স্কুইজ হয়ে বেরোতে পারে। হোয়াইট ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল বেশিরভাগ কোথায় থাকে? তাদের 90% টাইম টিস্যু ফ্লুইড মধ্যে বা লিম্ফের মধ্যে থাকে, আর মাত্র 10% টাইম ব্লাডের মধ্যে থাকে। তোমাদেরকে এর আগের দিন টিস্যু ফ্লুইড, লিম্ফ এগুলো বুঝিয়েছি কি? হ্যাঁ, টিস্যু ফ্লুইড, এই যে ধরে নাও এটা মনে করো একটা ব্লাড ক্যাপিলারি, এই ব্লাড ক্যাপিলারি থেকে এরকম একটা ভেসেল বা অন্য আর একটা ছোট ক্যাপিলারি বেরোচ্ছে, আর এইখানে আছে মনে করো আমাদের টিস্যু। টিস্যু তো অনেক সেল দিয়ে তৈরি, এই টিস্যুর বাইরের দিকে যে ফ্লুইডটা থাকে ওটাকে বলে টিস্যু ফ্লুইড। আর
এই ব্লাডের আরবিসি বাদ দিয়ে যেই প্লাজমাটা এখানে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে লিম্ফ। লিম্ফ হচ্ছে প্লাজমা, কিছু প্রোটিন আর ডব্লিউবিসি থাকে, আর এটা হচ্ছে টিস্যু ফ্লুইড। এইটা হচ্ছে ব্লাডের মধ্যে আরবিসি থাকে, টিস্যু ফ্লুইড আর লিম্ফের মধ্যে আরবিসি থাকে না। কিন্তু লিম্ফ, টিস্যু ফ্লুইড, ব্লাড, এগুলো লিম্ফ আর টিস্যু ফ্লুইড কিন্তু ব্লাডেরই পার্ট। ওরা জায়গায় জায়গায় ব্লাডের থেকে সেপারেট হয়ে নিজের কাজ করে। তাই এবার চলে আসো ডব্লিউবিসির অরিজিন অ্যান্ড লাইফ। ডব্লিউবিসি কোথায় তৈরি হয়? ওইটাও কিন্তু তোমার রেড বোন মেরোতে তৈরি হয়। তৈরি হয়, লিম্ফ নোডসে তৈরি হয়, কখনো কখনো লিভারে তৈরি হয়, আর স্প্লিনে তৈরি হয়। লিম্ফ নোড কি? আমাদের আমাদের বডিতে কিছু কিছু গ্ল্যান্ড আছে, যেরকম আন্ডার আন্ডার আর্ম, বগলতলায় এরকম কিছু গ্ল্যান্ড আছে। তারপরে গলাতে এরকম গলার এই জায়গাটাতে কিছু এরকম ছোট ছোট গ্ল্যান্ড আছে। স্প্লিন, তার মানে আমাদের পেটের ঠিক স্টমাকের উপরের দিকে বাঁ সাইডে একটা গ্ল্যান্ড আছে। আর স্টমাকের ডান দিকে যে লিভার আছে, তো এই জায়গাগুলোতে ডব্লিউবিসি তৈরি হয়। এছাড়া রেড বোন মেরোতেও কিন্তু ডব্লিউবিসি তৈরি হয়। স্প্লিন ছাড়া না, স্প্লিন ছাড়া হবে না। তো একটা ডব্লিউবিসির অ্যাভারেজ লাইফ কত? 2 উইকস। ঠিক আছে। এবার এছাড়াও আরো অনেক ডব্লিউবিসি আছে, তোমাদেরকে দেখাবো। নিউট্রোফিল বলে একটা ডব্লিউবিসি আছে, ওটা 5 ঘন্টা বাঁচে। তারপরে হচ্ছে প্রতিদিন পার ডে 125 বিলিয়ন নিউট্রোফিল তৈরি হয়। আর ডব্লিউবিসি যখন মারা যায় সেম আরবিসির মতনই মারা যায়, ওই যে স্প্লিন বা লিভারে গিয়ে ডিস্ট্রয় হয়। এবার চলে আসো লিউকেমিয়া। হ্যাঁ, না অত ডব্লিউবিসি থাকে না তো, ডব্লিউবিসি অল্প মারা যায়। সেটার কাউন্ট আমি ঠিক বলতে পারছি না, কিন্তু ডব্লিউবিসি আরবিসি থেকে অনেক কম থাকে, তাই 2 মিলিয়ন ডব্লিউবিসি মারা যাবে না তো, আরবিসির নাম্বার অনেক বেশি, তাই 2 মিলিয়ন পার সেকেন্ড মারা যায়, কিন্তু ডব্লিউবিসি কয়েক থাউজেন্ড হবে, 4000 5000 পার সেকেন্ড হবে। এবার চলে আসো লিউকেমিয়া। লিউকেমিয়া হচ্ছে এমন একটা কন্ডিশন, এটা ব্লাড ক্যান্সারও বলে, যেখানে ডব্লিউবিসির নাম্বার হঠাৎ করে বেড়ে গেছে। আর ডব্লিউবিসি বেড়ে গেলে কি বলতো, আরবিসি কমে যাবে, যে ম্যানিফোল্ড এট দ্য কস্ট অফ আরবিসি, আরবিসি তখন কমে যাবে। আর এইটার জন্য কিন্তু কি করতে হয়, ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, মানে ব্লাড দিতে থাকতে হয় অন্যের থেকে। আর হ্যাঁ, পার্মানেন্টলি এটার কোনো কিওর নেই, ক্যান্সারের কোনো কিওর ওরকম হয় না। বোন মেরো ট্রান্সপ্লান্টেশনের উপরে রিসার্চ হচ্ছে, বোন মেরোটাকে কোনোভাবে যদি রিপ্লেস করা যায় হেলদি বোন মেরো দিয়ে, তাহলে হতে পারে। আচ্ছা, আর একটা ডিজিজ আছে, বোন মেরো হচ্ছে হাড্ডির মাঝখানে থাকে। মাটন যে খাও, মাটনের মাঝখানে যে মাটনের হাড্ডি, গোটা বডিতে না, ওটা মানে তোমার মেইনলি থাই হিপ বোনের বোন মেরোকে রিপ্লেস করলেই হয়ে যায়, কারণ ওইখানেই বেশিরভাগ আরবিসি তৈরি হয়। ডেড মানুষের না, একটা মানুষের মারা যাওয়ার মানে বেশিক্ষণ পরে বোন মেরো আর ফ্রেশ থাকে না। হার্ট মোটামুটি 4 ঘন্টা টাইম পাওয়া যায়, ডেড ডেড পার্সনের হার্ট নিয়ে আমাদের বডিতে লাগানো, হার্ট কিডনি এগুলো 4 ঘন্টা 3 ঘন্টা টাইম পাওয়া যায়, কিন্তু বোন মেরো পাওয়া যায় না। এগুলো নেয় না, যদি ওই যে পার্সনটা মারা গেল সে যদি আগে থেকে ডোনেট করে থাকে, যে আমি মারা গেলে আমার এই পার্ট নিয়ে ডোনেট করব, তাহলে নেয়, অথবা যদি দরকার পড়ে তাহলে ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে পারমিশন নিয়ে নেয়। এবার লিউকোপেনিয়া হচ্ছে এটার উল্টা, লিউকোপেনিয়া হচ্ছে ডব্লিউবিসি নাম্বার কমে যাওয়াকে লিউকোপেনিয়া বলেন।
এবার চলে আসো ফাংশনস অফ লিউকোসাইট। লিউকোসাইট মানে হচ্ছে ডব্লিউবিসির ফাংশন। ডব্লিউবিসির 1 নম্বর ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। ওই যে একটু আগে তোমাদেরকে যে বললাম যে অ্যামিবার মতো ফ্যাগোসাইটোসিস করে খেয়ে ফেলে। যেমন স্পেশালি কোন ডব্লিউবিসি খায়? নিউট্রোফিল বেশিরভাগ, ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে সলিড সাবস্টেন্স, সেগুলোকে খেয়ে নেয়। এইবার আরো অনেক ফাংশন আছে, ওগুলোতে আমরা আসছি। তার আগে দেখে নাও ভেরিয়াস টাইপস অফ ডব্লিউবিসি। প্রথমে দেখবো কি বললাম, গ্র্যানিউলার, যেগুলোর ভিতরে এই যে দেখো এরকম গ্র্যানিউল দেখতে পাওয়া যাচ্ছে। এই গ্র্যানিউল গুলো হচ্ছে ওদের, এগুলোর মধ্যে ডাইজেস্টিভ এনজাইম থাকে। এই ছবিটা আমারটাতে একটু আবছা এসছে। এই যে গ্র্যানিউলার, এটা সেল মেমব্রেনটা। এদের নিউক্লিয়াসটা পিকুলিয়ার হয়। এদের নিউক্লিয়াসের 3টা লোব হয়। এই যে একটা, এই যে 2টা, আর ওই দিক থেকে একটা, এরকম 3টা, এরকম 3 লোবড নিউক্লিয়াস ওদের হয়। এই ধরনের গ্র্যানিউলার আরবিসি কে নিউট্রোফিল বলে। এদের কি সাইটোপ্লাজম কন্টেন গ্র্যানিউলস আর নিউক্লিয়াস ইউজুয়ালি কনস্ট্রিক্টেড ইনটু লোবস। অনেকগুলো লোবস থাকে, ভাগ ছোট ছোট পার্টে ডিভাইডেড থাকে। আমাদের ব্লাডে কত ডব্লিউবিসি, টোটাল ডব্লিউবিসির কত পার্সেন্ট নিউট্রোফিল? 55 to 70%। এদের নিউট্রোফিলকে কিভাবে চেনা যায়? নিউক্লিয়াসের 3 থেকে 4টা লোব থাকে, গ্র্যানিউলস থাকবে, আর নিউট্রাল ডাই দিয়ে ওকে রং করতে হয়। নিউট্রাল ডাই, যেমন ইওসিন। ইওসিন হচ্ছে এক ধরনের নিউট্রাল ডাই। না না, সরি, ইওসিন না, অন্য একটা ডাই আছে, ডাইটার নাম আমি ভুলে যাচ্ছি। নিউট্রাল ডাই মানে ওটা অ্যাসিডিকও না বেসিকও না, নিউট্রাল ডাই। এর কাজ কি? ফ্যাগোসাইটোসিস করে জার্মসদেরকে কিল করা। কোথায় প্রডিউস হয়? বোন ম্যারোতে। আর এক ধরনের গ্র্যানিউলোসাইটের নাম হচ্ছে ইওসিনোফিল। ইওসিনোফিল ডব্লিউবিসির 1 থেকে 3% হয়, কিন্তু অ্যালার্জি হলে এর নাম্বার বেড়ে যায়, কোনো অ্যালার্জি হলে। এবার ইওসিনোফিলকে কিভাবে চিনবো? আনলাইক নিউট্রোফিল, ইওসিনোফিলের নিউক্লিয়াসটা হেডফোনের মতো 2টা লোব হয়। এই যে হেডফোনের মতো 2টা লোব হয়, এই যে 2 লোবস। এর মধ্যে অনেক বেশি সাইটোপ্লাজম থাকে। আর একে অ্যাসিডিক ডাই, যেটার নাম হচ্ছে ইওসিন, ইওসিন দিয়ে কালার করতে হয়। কালার করলে ডার্ক রেড কালারের কালার হয়ে যায়। তাই যেহেতু একে ইওসিন দিয়ে কালার করতে হয়, তাই এর নাম ইওসিনোফিল। একে যেহেতু নিউট্রাল ডাই দিয়ে ডাই করা হয়, তাই এর নাম নিউট্রোফিল। বেসিক ডাই হলে বেসোফিল। হ্যাঁ। তারপরে এর কাজ কি? এও ব্যাকটেরিয়াকে এনগালফ করে। অ্যালার্জি হলে অ্যান্টিটক্সিন সিক্রিট, সরি, টক্সিনের এগেইনস্টে অ্যান্টিটক্সিন সিক্রিট করে। আর অ্যালার্জি হলেও এরা হেল্প করে। এরাও কোথায় তৈরি হয়? বোন ম্যারোতে। আর একটা গ্র্যানিউলার ডব্লিউবিসির নাম হচ্ছে বেসোফিল। বেসোফিলের নাম্বার আমাদের বডিতে অনেক কম থাকে, 0.5 থেকে 1%। এটা কিন্তু টোটাল ডব্লিউবিসির রেসপেক্টে পার্সেন্টেজ গুলো দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, টোটাল ডব্লিউবিসি যদি 100 হয়, তার মধ্যে একটা মাত্র বেসোফিল, এইটা হচ্ছে ব্যাপার। বা 200টাতে একটা, মানে 0.5%। এদের আবার ক্যারেক্টারিস্টিক ফিচার কি? এদের নিউক্লিয়াসটা বড় হয়, বড় এইরকম টাইপের হয়, কাজুর মতো। তাহলে কি? নিউক্লিয়াস লার্জ এন্ড ইনডিস্টিংক্টলি লোবড, মানে লোবটা অত স্পষ্ট না। আর এদেরকে বেসিক ডাই, মিথিলিন ব্লু দিয়ে ডাই করা হয়, তাই এর নাম বেসোফিল। এটা কাজ কি? এটা হচ্ছে হিস্টামিন বলে একটা কেমিক্যাল সিক্রিট করে, যেটা ইনফ্লামেশন মানে ফুলে যেতে হেল্প করে। ধরে নাও কোথাও আ- আ- কোথাও মনে করো খুব জোরে লাগলো, ওই জায়গাটা কেমন ফুলে যায়, হ্যাঁ কি না? কেন ফুলে যায়? কারণ ওইখানে ব্লাড ভেসেল গুলো ফুলে যায়। ব্লাড ভেসেল ফুলে যাওয়াকে ডায়ালেশন বলে, ডায়ালেশন। কেন? কারণ ওই জায়গাটা ফুলে, মনে করো আঘাত লেগেছে, মানে কি ওই জায়গাটাতে অনেক টিস্যু ড্যামেজ হয়ে গেল। এবার যদি ওই জায়গাটা কেটে যায়, তাহলে কোনো জার্মস ঢুকতে পারে। এবার জার্মস ঢুকলে ওই জায়গাটাতে যাতে ডব্লিউবিসি
ডব্লিউবিসি ফ্লোটা যাতে বেড়ে যায় সেই জন্য ব্লাড ভেসেল গুলোকে ফুলিয়ে ব্লাডের ফ্লোটাকে বাড়িয়ে দেয়, যাতে পসিবল জার্মস এর এন্ট্রির এগেইনস্টে যাতে ফাইট করতে পারে। এটাও কোথায় তৈরি হয়? বোন ম্যারোতে তৈরি হয়। এবার চলে আসো, গ্র্যানিউলার ডব্লিউবিসি আমরা করলাম, এবার আমরা দেখি নিই নন গ্র্যানিউলার ডব্লিউবিসি। দেখো এদের সাইটোপ্লাজমের ভিতরে কিন্তু ওই আগের গুলোর মতো গ্র্যানিউলস নেই। দেখো আগের গুলোতে এখানে গ্র্যানিউলস ছিল, তাই না? এগুলোর মধ্যে কোনো গ্র্যানিউলস থাকে না, যে উইদাউট গ্র্যানিউলস। আর এদের নিউক্লিয়াসের কোনো লোব তো হয় না, সিঙ্গেল লার্জ নিউক্লিয়াস হয়। এক ধরনের নন গ্র্যানিউলার ডব্লিউবিসি নাম হচ্ছে লিম্ফোসাইট। এটা 20 থেকে 35% থাকে। এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট ডব্লিউবিসি, আর এর বড় বড় একটা লার্জ নিউক্লিয়াস থাকে। এ কিন্তু এনগালফ করে না, এ একটা কেমিক্যাল তৈরি করে, কেমিক্যালটার নাম হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিজেনকে মারে। অ্যান্টিজেন, অ্যান্টিজেন মানে ফরেন পার্টিকেলকে অ্যান্টিজেন বলে। ফরেন পার্টিকেলকে অ্যান্টিজেন বলে, সেটা কোনো ব্যাকটেরিয়া হতে পারে, সেটা কোনো ভাইরাস হতে পারে, বা তাদের বডি থেকে সিক্রিট হওয়া কোনো টক্সিন হতে পারে, টক্সিন। অ্যান্টিজেনই অ্যান্টিবডি, সরি, এই যে নন গ্র্যানিউলার ডব্লিউবিসি অ্যান্টিটক্সিন বানায়। যেই অ্যান্টিজেন, যেই অ্যান্টিবডি টক্সিনকে মারে তাদেরকে অ্যান্টিটক্সিন বলে। এগুলো কোথায় তৈরি হয়? বোন ম্যারোতে তৈরি হয়, লিম্ফ গ্ল্যান্ডে তৈরি হয়, স্প্লিনে তৈরি হয়, টনসিলে তৈরি হয়। টনসিল আমাদের গলাতে থাকে একটা গ্ল্যান্ড। আর একটা নন গ্র্যানিউলার ডব্লিউবিসির নাম হচ্ছে মনোসাইট, সেটা 3 থেকে 8% থাকে। এটা হচ্ছে সব থেকে লার্জেস্ট ডব্লিউবিসি। আর এদের নিউক্লিয়াসটা কিডনির মতো দেখতে হয়, কিডনি শেপ। দেখো কিডনি শেপ দেখতে হয়। আর এগুলো কোথায় তোমার তৈরি হয়? অ্যাট দ্য সাইট অফ ইনফেকশন ট্রান্সফর্ম ইনটু ম্যাক্রোফাজ। এই আরবিসি গুলোই, সরি, এই মনোসাইট গুলো আবার ম্যাক্রোফাজে কনভার্ট হয়। ম্যাক্রোফাজ আবার কি করে? এরা আবার এই যে ফ্যাগোসাইটোসিস করে জার্মসদেরকে কিল করে, ইনজেস্ট জার্মস। কোথায় তৈরি হয়? বোন ম্যারোতে তৈরি হয়। ঠিক আছে, তাহলে আগেরটা কোথায় আমরা শেষ করলাম? আগের প্যারাগ্রাফটা ফ্যাগোসাইটোসিস। হ্যাঁ, ফ্যাগোসাইটোসিসের পরে কি লেখা আছে? an abnormal increase in WBC count up to about 50,000 or more per cubic millimeter indicates some infection in the body. যদি মনে করো হঠাৎ করে ডব্লিউবিসি নাম্বার বাড়তে থাকে, পার কিউবিক মিলিমিটারে 50,000 হয়ে গেছে, তখন ভাবতে হবে বডিতে কোনো ইনফেকশন হচ্ছে। ব্লাড টেস্ট যখন করে তখন এগুলোই দেখা হয়, ডেঙ্গু, ম্যালেরিয়া, এগুলোতে এই ডব্লিউবিসি কাউন্টিং দেখা হয়। আরো একটা জিনিস কি জানো, যে বেসোফিল যে গ্র্যানিউলার নিউক্লিওসাইড, গ্র্যানিউলার ডব্লিউবিসিটা আছে, যেটা মাত্র 0.5 থেকে 1% থাকে। যদি বেসোফিলের নাম্বার অনেক বেড়ে যায় তাহলে ভাবা হয় ক্যান্সার হয়েছে। এবার চলে আসো হচ্ছে ইনফ্লামেশন, কোথাও ফুলে যাওয়া। ইনফ্লামেশন কি কি কারণে হতে পারে? যে ইনজুরির কারণে হতে পারে, বা ইনভেশন অফ জার্মস, কোন জার্মস ঢুকেছে সেটার কারণে হয়ে যেতে পারে। তখন কি হয়, যে ইনফ্লামেশন হলে ওই জায়গাটা, লোকাল হিট, ওই জায়গাটা গরম হয়ে যায়, জায়গাটা লাল হয়ে যায়, জায়গাটা ফুলে যায়, আর ব্যথা করে, পেইন হয়। তখন কি হয়, যে এইখানে লিউকোসাইট বলে, লিউকোসাইট, যে কোন লিউকোসাইট, মনোসাইট আর নিউট্রোফিল, এর যে নাম্বার গুলো অনেক বেড়ে যায়। এরা ব্লাড দিয়ে মাইগ্রেট করে ওইখান দিয়ে চলে যায়। আর একটু আগে তোমাদেরকে ডায়াবেটিস শিখালাম না, যে রেড, তোমার কি জানো, ব্লাড ক্যাপিলারির, হ্যাঁ, ব্লাড ক্যাপিলারির এপিথেলিয়াল সেলের মাঝখান দিয়ে এই ডব্লিউবিসি গুলো এরকম করে স্কুইজ হয়ে বেরিয়ে আসে। ডায়াবেটিস হয়ে তোমার নিউট্রোফিল, মনোসাইট, এরা বাইরে বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে এসে ফাইট এগেইনস্ট ডিজিজ কজিং জার্মস। এখানে মনে করো যদি কোনো জার্মস থাকে তাহলে জার্মস এর এগেইনস্টে ফাইট করা শুরু করে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক তো আছে। ঠিক আছে। হুম, আগেরটাতে কি আছে?
সি এর জায়গায় কে আছে, সি হবে। আর কি করে, যদি কোনো মানে ইনফ্লামেশন, সরি, ইনজুরি ইনজুরি বা ইনফেকশনের জন্য যদি কোনো সেল ড্যামেজ হয়ে যায়, তাহলে ওই ড্যামেজ সেলগুলোকে ওরা ফ্যাগোসাইটোসিস করে খেয়ে নেয়। এরকম খেয়ে খেয়ে নিতে 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 বদ রক্ত তৈরি হয়। বদ রক্তকে কি বলে, পুজ, পুজ বলে। ফোড়া টোড়া হলে বা কোথাও ইনফেকশন হয়ে গেলে পুজ বেরোয়, তাই না? তাহলে পুজের মধ্যে এই যে কি কি থাকে, ডেড হোয়াইট ব্লাড সেল থাকে, তারপরে হচ্ছে টিস্যু সেল থাকে, ডিস্ট্রয়েড টিস্যু সেলস থাকে, ব্যাকটেরিয়া থাকে, এগুলো থাকে পুজের মধ্যে। আচ্ছা, তারপরে চলে আসো ফরমেশন অফ অ্যান্টিবডি। অ্যান্টিবডি তৈরি করে এক ধরনেরই ডব্লিউবিসি, সেটার নাম হচ্ছে লিম্ফোসাইট। দেখো, শুধুমাত্র লিম্ফোসাইটই অ্যান্টিবডি বানায়। এবার জিনিসটা কি, ধরে নাও আমাদের বডিতে কোনো একটা জার্মস ঢুকে গেল, একটা ব্যাকটেরিয়া বা কিছু, তো সবার আগে আমাদের বডির প্রথম ডিফেন্স মেকানিজম হচ্ছে আমাদের হিউমারাল, সরি, যেটা জন্ম থেকেই থাকে, মনে করো স্কিন। স্কিন প্রথমে আটকানোর চেষ্টা করে। চোখ যদি হয়, চোখের মধ্যে যে জল থাকে, টিয়ার, টিয়ারের মধ্যেও এক ধরনের এনজাইম থাকে, লাইসোজাইম। টিয়ার দিয়েও অনেক জার্মসকে আমরা কিল করে দিতে পারি। যদি ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে ঢোকে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, জানো তো? হাইড্রোক্লোরিক অ্যাসিডও একটা ডিফেন্স মেকানিজমের মতো কাজ করে। যদি এই সব ব্যারিয়ার গুলোকে পার করেও, যদি জার্মস আমাদের বডিতে কোনোভাবে ঢুকে যায়, মনে করো কোনো টিস্যুকে ইয়ে করেছে, তোমার অ্যাটাক করেছে, তাহলে সবার আগে সেই সেই ডব্লিউবিসি গুলো ডিফেন্সে আসবে, যেগুলো হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, বুঝলা? যেগুলো হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে তাদেরকে, তারা হচ্ছে প্রথম আসে। যদি এটাকেও এই ব্যারিয়ারটাকেও পার করে যদি জার্মস আমাদের বডিতে ঢুকে যায় বা কোনোভাবে যদি বেঁচে যায়, বা দেখা গেল ফ্যাগোসাইটোসিস করেও একে মারতে পারলো না, জেনারেলি ভাইরাসকে মারতে পারে না, কারণ ভাইরাসের বাইরের দিকে একটা হার্ড প্রোটিন কোর থাকে, যেটাকে বলে ক্যাপসুল। তখন আসে লিম্ফোসাইট। এবার লিম্ফোসাইট দুই ধরনের হয়। একটা হচ্ছে তোমার বি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। তো সবার আগে বি লিম্ফোসাইট তোমার ইন্টারঅ্যাক্ট করে বি লিম্ফোসাইট আগে মারার চেষ্টা করে, প্লাস বি লিম্ফোসাইট সঙ্গে সঙ্গে টি লিম্ফোসাইটকেও একটা সিগন্যাল পাঠায়। তখন টি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। টি লিম্ফোসাইট কি তৈরি করে বললাম? অ্যান্টিবডি তৈরি করে। এবার অ্যান্টিবডি গুলো এরকম দেখতে হয়, এরকম ওয়াই এর মতো দেখতে হয়। আরো অনেক শেপের অ্যান্টিবডি আছে, ওগুলো তোমাদের পরে আছে। তো কি হয় যে এই অ্যান্টিবডি গুলো গিয়ে, ধরে নাও এখানে অনেকগুলো অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, তো অ্যান্টিবডি গুলো গিয়ে ব্যাকটেরিয়ার গায়ে এরকম করে লেগে যায়, লেগে ওকে নিউট্রাল করার চেষ্টা করে। তারপরে কি হয় যে সবগুলো ব্যাকটেরিয়াকে একসাথে এক জায়গায় জড়ো করে। এই অ্যান্টিবডি গুলো একসাথে এক জায়গায় জড়ো করে, এটাকে কোয়াগুলেশন করা বলে। মানে ব্যাকটেরিয়া গুলোকে এক জায়গায় নিয়ে আসা, এখান থেকে এই জায়গায় নিয়ে যায়। তারপরে এদেরকে নিউট্রাল যখন করে দিল অ্যান্টিবডি গুলো, তখন হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস করে যে সেলগুলো, তারা এসে গোটা জিনিসটাকে ফ্যাগোসাইটোসিস করে মেরে ফেলে। এটা হচ্ছে আমাদের বডির আলটিমেট মেকানিজম, মানে কিসের, ইমিউন সিস্টেমের। হ্যাঁ, ভাইরাসের জন্য, ব্যাকটেরিয়ার জন্য, অবশ্যই ব্যাকটেরিয়ার জন্যই। আমরা আমাদের বডি অত ভাইরাসকে অত মারতে পারে না। ভাইরাল অ্যাটাক হলে আমাদের প্রচুর ডব্লিউবিসি মারা যায়। ভাইরাসকে এরকম ফাইট হতে 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 এরকম করে আমরা এক্সক্রিটারি সিস্টেম দিয়ে বাইরে বের করে দিই ভাইরাসের। হ্যাঁ, বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট একটা সেল, ওটাও একটা ডব্লিউবিসি, ও গিয়ে ব্যাকটেরিয়ার সাথে গিয়ে এরকম করে একটা কেমিক্যাল সিগন্যালিং হয় ব্যাকটেরিয়ার সাথে বি লিম্ফোসাইটের। প্লাস ও হচ্ছে
টি লিম্ফোসাইটকেও সিগন্যাল পাঠায়, আগে ইন্টারাকশন হবে, ডিটেক্ট করলো, তারপরে টি লিম্ফোসাইটকে ও সিগন্যাল পাঠাবে। তাহলে এইভাবে হচ্ছে তোমার ফরমেশন অফ অ্যান্টিবডি, যে প্রডিউস অ্যান্টিবডি হুইচ কিল অর নিউট্রালাইজ দ্য জার্মস অর দ্য পয়জন, মানে জার্মসের থেকে যদি কোনো টক্সিন সিক্রেট হয় সেটাকেও নিউট্রালাইজ করে দেয়। তারপরে কি করে, ইন্ট্রোডিউসিং উইকেন্ড জার্মস অর জার্ম সাবস্টেন্সেস ডিউরিং ভ্যাকসিনেশন stimulates formation of particular antibodies which at a later period would destroy the particular disease causing germ if they enter into the body। আচ্ছা, এইটা আলাদা ব্র্যাকেট করো, এইটা আলাদা ব্র্যাকেট করো। ভ্যাকসিনেশন কি? ভ্যাকসিনেশন হচ্ছে সে এই তোমার বডি ধরে নাও এটা তোমার বডি, এবার তোমার বডিতে এই যে জার্মটা, যেই জার্মটার জন্য একটা পার্টিকুলার ডিজিজ হচ্ছে, যার জন্য পার্টিকুলার একটা অ্যান্টিবডি তোমার বডি বানাচ্ছে। এবার জেনারেলি কি হয় যে তোমার বডিতে কোনো জার্মস ঢুকলো, তো তোমার বডিতে কোনো জার্মস ঢুকলো, এবার তোমার বডি অ্যান্টিবডি বানাতে বানাতে এই জার্মসের নাম্বার এত বেড়ে যায়, এই জার্মসের নাম্বার এত বেড়ে যায় যে অ্যান্টিবডি গুলো ওদেরকে মারার আর টাইম পায় না। বুঝতে পারলা? তখন তুমি অনেক সিভিয়ারলি ইল হয়ে যাও। কিন্তু আমি যদি কোনোভাবে এই অ্যান্টিবডি গুলোকে আগে থেকে তৈরি করে রাখতে পারি তাহলে তো দারুণ ব্যাপার হবে, হ্যাঁ কি না? কিভাবে আগে থেকে তৈরি করব? যেই জার্মস গুলোর জন্য এই অ্যান্টিবডি গুলো তৈরি হচ্ছে, এই জার্মস গুলোকে কিল করে, এই জার্মস গুলোকে কিল করে বা উইকেন্ড করে আমি আমার বডিতে ঢুকিয়ে দিলাম, মানে ইনঅ্যাক্টিভ করে ঢুকিয়ে দিলাম, তবুও আমাদের বডি এদেরকে ডিটেক্ট করে অ্যান্টিবডি বানাবে, অ্যান্টিবডি বানিয়ে দেবে। কিন্তু আমরা আমরা অসুস্থ হব না, কারণ জার্মসটাকে কি করা হয়ে গেছে, কিল বা উইকেন্ড করা হয়ে গেছে। এবার ইন ফিউচারে যদি সত্যিকারের অ্যাক্টিভ বা হচ্ছে লিভিং জার্মসটা ঢুকে যায়, তাহলে আগের থেকে তৈরি করে রাখা অ্যান্টিবডি গুলোর সঙ্গে সঙ্গে ওদেরকে মেরে ফেলে। আগের কেসটাতে কি হচ্ছিল, জার্মস ঢুকলো, অ্যান্টিবডি বানালো, অনেক টাইম লাগলো, তাই কি না? জার্মসটা ততদিনে মাল্টিপ্লাই করে নাম্বার ইনক্রিজ করে পেশেন্টটাকে অনেক অসুস্থ করে দিল বা মেরে ফেলল। কিন্তু যদি আমরা কিল বা উইকেন্ড জার্মসকে ইন্ট্রোডিউস করিয়ে আগের থেকে যদি অ্যান্টিবডি বানিয়ে রাখি, তাহলে কি পরবর্তীতে লিভিং বা অ্যাক্টিভ জার্মসটা বডিতে ঢুকলে আগের থেকে তৈরি করে রাখা অ্যান্টিবডি গুলো সঙ্গে সঙ্গে ওর সাথে রিয়াক্ট করে ওকে মেরে ফেলে, আর পেশেন্টটা সিভিয়ারলি উইক হয়, ইল হয় না বা মারাও যায় না। এই কিল বা উইকেন্ড জার্মসকে বডিতে ইন্ট্রোডিউস করানোকে ভ্যাকসিনেশন বলে। তার মানে ভ্যাকসিন মানে কি, ভ্যাকসিন মানে কোনো ওষুধ না, ভ্যাকসিন মানে জার্মসকেই আমরা ঢুকাচ্ছি, আমরা বডিতে ইচ্ছা করে জার্মসকেই ঢুকাচ্ছি, কিন্তু ওটা কিল বা উইকেন্ড জার্মস। তাহলে এইটা হচ্ছে ইন্ট্রোডিউসিং উইকেন্ড জার্মস অর জার্ম সাবস্টেন্সেস ডিউরিং ভ্যাকসিনেশন stimulates formation of particular antibodies which at later period would destroy the particular disease causing germs if they enter into the body। বুঝতে পারলে তো? আচ্ছা, অ্যান্টিবডি কি আর অ্যান্টিটক্সিন কি? দেখো, অ্যান্টিবডি আর অ্যান্টিটক্সিন দুটো প্রায় একই জিনিস। অ্যান্টিবডি হচ্ছে তোমার ডাইরেক্ট জার্মটাকে মারে, ঠিক আছে? আর জার্ম যদি কোনো টক্সিন সিক্রেট করে, তাহলে অ্যান্টিটক্সিন ওই টক্সিনটাকে নিউট্রালাইজ করে। বুঝতে পারলা? প্রায় একই, কিন্তু একটু একটু আলাদা। যে when a disease causing germ gain entry into the bloodstream they produce poisonous substance, যেটাকে বলে টক্সিন মানে পয়জন। তার এগেইনস্টে আমাদের লিম্ফোসাইট কি প্রডিউস করে, একটা কেমিক্যাল প্রডিউস করে যেটার নাম অ্যান্টিবডি। অ্যান্টিবডি সার্কুলেটস ফ্রিলি ইন দ্য ব্লাড প্লাজমা, দ্য অ্যান্টিবডিজ আর স্পেসিফিক টু দ্য টক্সিন ফর হুইচ দে আর প্রডিউসড, দ্য অ্যান্টিবডিজ অ্যাক্ট অ্যাজ অ্যান্টিটক্সিন। মানে অ্যান্টিবডি আর অ্যান্টিটক্সিন আলাদা না অতটা। অ্যান্টিবডি হচ্ছে তোমার ডাইরেক্ট জার্মসদেরকে মারে, আর যেই অ্যান্টিবডি গুলো জার্মসের টক্সিনকে কি নিউট্রালাইজ করে সেগুলোকে অ্যান্টিটক্সিন বলা হয়েছে, হুইচ নিউট্রালাইজ অর ডিটক্সিফাই দ্য পয়জনাস এফেক্ট অফ দ্য টক্সিন। অ্যান্টিবডি অনেক দিন আমাদের বডিতে থাকতে পারে, মে পারসিস্ট লং আফটার দ্য ডিজিজ হ্যাজ বিন ওভারকাম। মানে তোমার বডিতে একটা জার্মস ঢুকলো, অ্যান্টিবডি তৈরি হলো, জার্মস গুলো মরে গেল, তবুও অ্যান্টিবডি থেকে যায় আমাদের বডিতে, ওগুলোকে মেমোরি অ্যান্টিবডি বলে, হ্যাঁ।
সেই জন্য দেখবা পোলিও ভ্যাকসিন কখন দেওয়া হয়, আমাদের ছোট্ট যখন থাকি তখন দেওয়া হয়। কিন্তু ওই একবার দিয়ে দিলেই ওই পোলিও ভ্যাকসিন আমাদের বডিতে সারা জীবন থেকে যায়। কোনো কোনো ভ্যাকসিন আছে আবার 6 মাস থাকে, 4 মাস থাকে, যেমন টিটেনাস। টিটেনাস 3-4 মাস বা 6 মাস পর পর নিতে হয়, কারণ ওটা আমাদের বডিতে ওই কয়দিনই থাকে। তো কিন্তু থাকে। And the person who has recovered become immune to the disease, তখন ওর আর ডিজিজ হয় না। দিস ইজ দ্য আন্ডারলাইন প্রিন্সিপাল অফ ভ্যাকসিনেশন। এটাই ভ্যাকসিনেশনের প্রিন্সিপাল, যে ডেলিবারেটলি মানে ইচ্ছা করে উইকেন্ড বা জার্মকে আমাদের বডিতে ঢুকিয়ে দেওয়া, টু স্টিমুলেট প্রোডাকশন অফ স্পেসিফিক অ্যান্টিবডি, আমাদের বডিতে অ্যান্টিবডি প্রোডাকশনটাকে বাড়ানোর জন্য। ঠিক আছে, এবার চলে আসা হচ্ছে ব্লাড প্লেটলেট। ব্লাড প্লেটলেটের আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট যেটা কিসে হেল্প করে? ব্লাড ক্লটিং এ হেল্প করে। এবার ব্লাড প্লেটলেট হচ্ছে কি বলতো, তোমার বোন মেরোতে যে স্টেম সেল থেকে যে আরবিসি ডব্লিউবিসি তৈরি হয় বললাম কি না, ওই স্টেম সেলেরই ফ্র্যাগমেন্টস, টুকরা। ব্লাড প্লেটলেটস হচ্ছে অনেক ছোট হয়, মাইনিউট, ওভাল এন্ড রাউন্ড স্ট্রাকচার, নন নিউক্লিয়েটেড, নিউক্লিয়াস থাকে না, ফ্লোটিং ইন দা ব্লাড। এগুলো 2 লাখ থেকে 4 লাখ পার কিউবিক মিলিমিটার অফ ব্লাডে থাকে। প্লেটলেট কি? প্লেটলেট হচ্ছে এক ধরনের স্টেম সেল, ওই যে বোন ম্যারোতে তৈরি হয় এক ধরনের স্টেম সেল, যেই স্টেম সেলটার নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট। এই মেগা ক্যারিওসাইটেরই কি বলতো ফ্র্যাগমেন্টস, এই যে আর derived from some giant cell called megakaryocyte. These are budded off মানে টুকরো টুকরো হয়ে বেরিয়ে যায়, মেগা ক্যারিওসাইট থেকে টুকরো টুকরো হয়ে বেরিয়ে যায়। আর ওগুলো হচ্ছে তোমার মানে মেগা ক্যারিওসাইটস এর মেমব্রেন থেকে টুকরো টুকরো হয়ে বেরিয়ে যায়। এগুলো মোটামুটি 3 থেকে 5 দিন থাকে, তারপরে আবার ডিস্ট্রয় হয়ে যায়। কোথায় ডিস্ট্রয় হয়ে যায়? ওই যে স্প্লিনে গিয়ে ডিস্ট্রয় হয়ে যায়। আর এগুলোর ইম্পর্টেন্স কি? আমাদের ব্লাড ক্লটিং এ হেল্প করে। এবার ব্লাড ক্লটিং জিনিসটা কি? ব্লাড ক্লটিং জিনিসটা হচ্ছে আমাদের বডির কোথাও কেটে গেল, কেটে যাওয়ার পরে কিছুক্ষণ ব্লিডিং হয়, ব্লিডিং হওয়ার পরে ওই জায়গায় রক্তটা জমে যায়, এটাকে ব্লাড ক্লটিং বলে। রক্তটা কেন জমে যায়? রক্তটা না জমলে কিন্তু ব্লিডিং হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। তো হ্যাঁ বলছি, তো ধরে নাও আমাদের, মনে করো এটা বডির কোনো একটা পার্ট, ঠিক আছে, মনে করো এটা বডির কোনো একটা পার্ট, ধরো হাত পা কিছু একটা হলো, ওইখানে কোনো একটা জায়গায় কেটে গেল, ওই জায়গায় কোনো একটা জায়গায় মনে করো এরকম ইনজুরি হয়ে কেটে গেল, তাহলে কি হবে? এখান দিয়ে কিছুক্ষণ ব্লিডিং হবে, মনে করো ব্লিডিং হচ্ছে। এবার যখনই কোথাও কেটে যায়, এই ব্লাডের মধ্যে, এই ব্লাডের মধ্যে কি আছে? প্লেটলেট আছে। ব্লাডের মধ্যে কি আছে? প্লেটলেটস আছে। দাঁড়া, ব্লিডিংটা এইখানটাতে না করে, এক সেকেন্ড, ব্লিডিংটার কারণ আমার একটু জায়গাটা, হ্যাঁ এই ধরো, সে এই জায়গাটায় মনে করো ইনজুরি হলো, এই জায়গাটায় ইনজুরি হলো, এবার এখান থেকে ব্লিডিং হচ্ছে, মনে করো ব্লিডিং হচ্ছে। এবার এই ব্লিডিং, এই ব্লাডের মধ্যে কি আছে? প্লেটলেটস। এবার স্যার, ব্লাড যখন আমাদের ব্লাড ভেসেলের ভিতর দিয়ে রান করছে, ব্লাড যখন ব্লাড ভেসেলের ভিতর দিয়ে আর্টারি ভেইন ক্যাপিলারির মধ্যে দিয়ে যখন রান করছে, তখন কেন ব্লাড ক্লটিং হয় না? আর কোথাও কেটে গেলেই কেন ব্লাড ক্লটিং হয়? কারণ এটা স্মুথনেস এর উপরে ডিপেন্ড করে। স্মুথনেস, আমাদের ব্লাড ভেসেলের ইনার ওয়ালটা খুবই স্মুথ, কিন্তু আমাদের স্কিনটা হচ্ছে তার কম্পারিজনে অনেক রাফ। তো যখনই ব্লাড বের হয়ে আমাদের স্কিনের রাফ স্কিনের কন্ট্যাক্টে যখন আসে, তখন প্লেটলেট গুলো ফেটে যায়। এবার প্লেটলেট গুলো কি করে? থ্রম্বোকাইনেস ফেটে, প্লেটলেট কি বললাম? রাপচার হয়। প্লেটলেট রাপচার হলে প্লেটলেট থেকে এক ধরনের এনজাইম সিক্রিট হয়। এই এনজাইমটার নাম হচ্ছে থ্রম্বোকাইনেস। কি নাম? থ্রম্বোকাইনেস। এবার এই থ্রম্বোকাইনেসটা কি করে? আমাদের ব্লাডে আরেকটা ইনঅ্যাক্টিভ প্রোটিন থাকে, যেটার নাম হচ্ছে
প্রোথ্রম্বিন। কি নাম? প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিনকে, প্রোথ্রম্বিন কিন্তু ইনঅ্যাক্টিভ। প্রোথ্রম্বিন হচ্ছে ইনঅ্যাক্টিভ। যখন ব্লাড ভেসেলের মধ্যে রান করে তখন এটা প্রোথ্রম্বিন ফর্মে থাকে। যখনই কোথাও কেটে গেল, রাফ সারফেসের কন্ট্যাক্টে আসলো, প্লেটলেট গুলো ফেটে যায়, প্লেটলেট থেকে তখন একটা এনজাইম সিক্রিট হয় যেটার নাম থ্রম্বোকাইনেস। থ্রম্বোকাইনেস কি করে, ব্লাডের মধ্যে থাকা প্রোথ্রম্বিন গুলোকে থ্রম্বিনে কনভার্ট করে। আর থ্রম্বিনটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ফর্ম। থ্রম্বিনটা হচ্ছে কি অ্যাক্টিভ ফর্ম। স্যার এই প্রোথ্রম্বিন কোথায় থাকে? প্রোথ্রম্বিন কিন্তু প্লেটলেটের মধ্যে থাকে না, প্রোথ্রম্বিন প্লাজমার মধ্যে থাকে, প্লাজমা। তাহলে প্লেটলেটের ভিতর থেকে থ্রম্বোকাইনেস বেরিয়ে প্লাজমার মধ্যে প্রোথ্রম্বিনকে থ্রম্বিন করলো। এবার থ্রম্বিন কি করে? থ্রম্বিন আমাদের ব্লাডের মধ্যে আর একটা প্রোটিন থাকে যেটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। এটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন গুলো দেখতে এরকম হয়। ফাইব্রিনোজেন গুলো হচ্ছে এক একটা ছোট ছোট ইউনিট, যেটাকে আমি মনোমার বলতে পারি। যেটাকে আমি কি বলতে পারি? মনোমার। মনো মিন্স ওয়ান, আর মার মিন ইউনিট। এক একটা ইউনিট হচ্ছে ফাইব্রিনোজেন। তো কি হয় যে এই থ্রম্বিন ফাইব্রিনোজেন মনোমারকে এই রকম জোড়া লাগিয়ে লাগিয়ে এরকম পলিমার তৈরি করে। কি তৈরি করে? পলিমার। মনো মানে কি বললাম? ওয়ান। আর পলি মানে কি বলতো? মেনি। তাহলে অনেকগুলো মনোমারকে জোড়া লাগিয়ে লাগিয়ে এরকম পলিমার তৈরি করে, তখন ফাইব্রিনোজেনটাকে বলা হয় ফাইব্রিন। এরকম পলিমারকে বলা হয় কি বলতো? ফাইব্রিন। ফাইব্রিন গুলো এরকম সুতোর মতো হয়, এই যে এরকম এইরকম সুতোর মতো হয়, মানে ফাইবারের মতো হয়। তো কি হয়, এই ফাইবার গুলো এই কাট পোর্শনটাকে এরকম করে কভার করে দেয়। এইরকম করে কাট পোর্শনটাকে কভার করে দেয়। আর এর মধ্যেই ডেড আরবিসি, ডেড ডব্লিউবিসি এগুলো সব আটকে যায়। আর তখন আর ফার্দার ব্লিডিং হয় না। এই যে ফাইব্রিন, ফাইব্রিনোজেন থেকে যখন ফাইব্রিন মনোমার হয়ে যখন এই জায়গাটা এরকম বন্ধ হয়ে গেল, আর ওর মধ্যে যখন ডেড আরবিসি ডব্লিউবিসি মানে আটকে গিয়ে জায়গাটাকে যে বন্ধ করে দিল, এইটাকে বলা হয় প্লাগ। এটাকে বলা হয় প্লাগ। সকেটের মধ্যে যেরকম প্লাগ ঢুকে যায়, সেরকমই এই ইনজিওর জায়গাটাকেও প্লাগের মতো বন্ধ করে দেয় এই জায়গা। এই 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 ফেনোমেননটাকেই বলা হয় ব্লাড ক্লটিং। কি বুঝতে পারলা? আবার শুরু থেকে জিনিসটা, কোথাও ইনজুরি হলো, ইনজুরি হলো তখন প্লেটলেট গুলো রাফ সারফেসের কন্ট্যাক্টে এসে, রাফ সারফেসের কন্ট্যাক্টে এসে প্লেটলেট গুলো কেটে যায়। তখন প্লেটলেট থেকে থ্রম্বোকাইনেস রিলিজ হয়। থ্রম্বোকাইনেস প্লাজমার একটা প্রোটিন, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করে। থ্রম্বিন ফাইব্রিনোজেন মনোমার দিয়ে ফাইব্রিন পলিমার বানায়। আর এই পলিমার গুলোই এই জায়গাটাকে এরকম করে বন্ধ করে দেয়। এইখানে কিন্তু আরো ব্যাপার আছে, একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে কি, যে ফাইব্রিনোজেন মনোমার থেকে ফাইব্রিন পলিমার হওয়ার জন্য 1 থেকে 12 এতগুলো ফ্যাক্টর লাগে। 1 থেকে 12 এতগুলো ফ্যাক্টর লাগে। এছাড়া ক্যালসিয়াম আয়নেরও দরকার পড়ে, ক্যালসিয়াম আয়নেরও দরকার পড়ে। ওগুলো না থাকলে তখন কিন্তু ব্লাড ক্লটিং হবে না। ব্লাড ক্লটিং না হওয়াকে হিমোফিলিয়া বলে। হিমোফিলিয়া ওটা একটা জেনেটিক ডিসঅর্ডার। কি বুঝতে পারলাম? তাহলে দেখো, blood coagulation, when a blood vessel is cut, blood escapes from it, but soon a clot is formed on the wound and the flow of blood is stopped. If we are not so, the injured person would bleed to death. এবার ক্লটিং এর স্টেপ গুলো কি? 1 নাম্বার, প্রথমে প্লেটলেট গুলো ডিসইন্টিগ্রেট মানে ফেটে যাবে, ফেটে গিয়ে থ্রম্বোকাইনেস সিক্রিট হবে। থ্রম্বোকাইনেস কে এক্স ফ্যাক্টর বা থ্রম্বোপ্লাস্টিনও বলে। এবার এই থ্রম্বোকাইনেস কি করে? এই যে দেখো, ক্যালসিয়াম আয়নের হেল্প দিয়ে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করে। ও আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেছি, ভিটামিন কেও এখানে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ভিটামিন কে, যেটা একটা ফ্যাট সলিউবল ভিটামিন, এটাও কিন্তু প্রোথ্রম্বিন বানানোর জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে এই থ্রম্বিনটা এবার কি করবে? ফাইব্রিনোজেন মনোমারকে কি করবে? ফাইব্রিন ফাইবারে কনভার্ট করবে। আর এই ফাইব্রিন গুলো ছোট ছোট থ্রেডের মতো, সুতোর মতো হয়।
যেটা ওই জায়গাটাতে স্টিকি, মানে ওই জায়গাটাতে লেগে গিয়ে একটা নেটওয়ার্কের মতো, মেশের মতো বানিয়ে দেয়। আর ওই মেশের মধ্যে ব্লাড সেলগুলো ট্র্যাপড হয়ে যায়, নেটওয়ার্কের মধ্যে ব্লাড সেলগুলো ট্র্যাপ হয়ে যায়, আর ওই জায়গাটাতে তখন ব্লাড ক্লটিং হওয়া বন্ধ হয়ে যায়। যদি আমি ব্লাডের মধ্যে, ব্লাডের প্লাজমা থেকে, বুঝলা, প্লাজমা মানে কি, আরবিসি এগুলো বাদ দিয়ে ব্লাডের ফ্লুইড পার্টটাকেই প্লাজমা বলে। প্লাজমা থেকে যদি আমি ফাইব্রিনোজেনকে বাদ দিয়ে দিই, তাহলে যে ফ্লুইডটা থাকে ওটাকে সিরাম বলে। তো কোনো জায়গায় ক্লট হওয়ার পরে দেখবা কোনো জায়গায় ব্লাড ক্লট হয়েছে, ওই জায়গাটা থেকে একটা সাদা ট্রান্সপারেন্ট একটা লিকুইড বাড়াতে থাকে, দেখবা ওইটা হচ্ছে সিরাম। যে দ্য নেটওয়ার্ক দ্য শ্রিঙ্ক ক্যান স্কুইজ আউট, এই যে দ্য নেটওয়ার্ক দেন শ্রিঙ্ক, তারপরে নেটওয়ার্কটা ধীরে ধীরে ছোট ছোট হতে থাকে, আর স্কুইড আউট দ্য রেস্ট অফ দ্য প্লাজমা হুইচ ইজ ইন দ্য ফর্ম অফ ক্লিয়ার লিকুইড, দ্য সিরাম। দ্য সলিড মাস হুইচ ইজ লেফট বিহাইন্ড ইজ কল্ড ক্লট, মানে ভিতরে যেটা থেকে গেল সলিড মাসটা, ওটাকে বলে ক্লট বা ক্লট বা থ্রম্বাস। এই যে নেটওয়ার্কের মধ্যে থাকা যে নেটওয়ার্ক সমেত আরবিসিডব্লিউ প্লাগটাকে ক্লট বলে। হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখো এখানে কিভাবে স্টেপ বাই স্টেপ সুন্দর করে লিখে দেখিয়েছে। এটা দেখো এখানে নেটওয়ার্কটা ফাইব্রিন থ্রেডস তৈরি হয়েছে। বলেছে কি যে ফাইব্রিন থ্রেডস এর মধ্যে কিছুই না, সিরামটা কিছুই না। এইখানে তো আরবিসি গুলো, ডব্লিউবিসি গুলো আটকে গেল। এবার ফাইব্রিনটা বাদ, ফাইব্রিন গুলো তো এখানে আটকে, এইখানে তো নেটওয়ার্ক বানিয়ে দিল। এবার যেই প্লাজমাটা বেরিয়ে আসে, যেই ক্লিয়ার প্লাজমাটা যেটা বেরিয়ে আসে, ওর মধ্যে ফাইব্রিনও থাকে না, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এগুলো কিছুই থাকে না। এইটাকে সিরাম বলে, যে তোমার লিকুইডটা বেরোয় ওটাকে সিরাম বলে। এবার চলে আসা হচ্ছে এই যে দেখো এখানে বেশ সুন্দর করে, এটা ইম্পর্টেন্ট, এটা দেখবে। এই যে থ্রম্বোকাইনেস, যেটা প্রোথ্রম্বিনকে থ্রম্বিন করলো উইথ দা হেল্প অফ ক্যালসিয়াম আয়ন। এই থ্রম্বিন আবার ফাইব্রিনোজেন দিয়ে ফাইব্রিন বানালো উইথ দা হেল্প অফ ক্যালসিয়াম আয়ন। ফাইব্রিন গুলো একটা নেটওয়ার্ক বানালো, ওই নেটওয়ার্কের মধ্যে আরবিসি ডব্লিউবিসি আটকে গেল, এটাকেই বলে ক্লট। বুঝতে পারলাম? আচ্ছা, এবার কি চলে আসো তাহলে, আহ সিরাম ব্যাপারটা কি। ব্লাডের মধ্যে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল থাকে, আর প্লাজমা থাকে। প্লাজমার মধ্যে ফাইব্রিন আর সিরাম থাকে। এবার যদি তুমি ফাইব্রিনটাকে বাদ দাও, আর ফাইব্রিনের মধ্যে রেড ব্লাড সেল গুলো আটকে গেল, ওটাই হয়ে গেল ক্লট। ফাইব্রিন বাদ দিয়ে প্লাজমার যে পার্টটা বের হয়ে আসে ওটাকেই সিরাম বলে। ব্লাড ক্লট ইন এ টেস্ট টিউব। এই যে দেখো কিছু ব্লাডকে বের করে মনে করো একটা টেস্ট টিউবের মধ্যে রেখে দিলাম, তাহলে ওটা কিছুক্ষণ পরেই জমে যাবে। কারণ টেস্ট টিউবের ইনার ওয়ালটাও কিন্তু রাফ হয়। যতই মনে হোক যে ওটা কাচের তৈরি, পলিশ করা, কিন্তু আমাদের ব্লাড ভেসেলের ইনার ওয়াল যতটা স্মুথ হয় অতটা স্মুথ হয় না, তো প্লেটলেট গুলো ফেটে যায়, আর ক্লটিং কিন্তু হবেই। ব্লাড ক্লট ইন এ টেস্ট টিউব। হ্যাঁ, হুম, হুম। হবে না, হবে না, ওগুলা হার্ট, ওগুলো প্লেটলেট ক্লটিং হবেই। তাহলে তোমরা একটা কাজ করবা, যে এরিথ্রোসাইট আরবিসি, লিউকোসাইট ডব্লিউবিসি, আর প্লেটলেট মানে থ্রম্বোসাইটের ডিফারেন্স গুলো তোমরা একটু নিজেরা পড়বা। আর আমি কি বললাম, ব্লাড ক্লট না হওয়া কন্ডিশনকে কি বলে, হিমোফিলিয়া। ওই যে তোমাদেরকে একটু আগে বললাম না, ফ্যাক্টর 1 থেকে শুরু করে ফ্যাক্টর 12 পর্যন্ত, 11টা ফ্যাক্টর, 12টা ফ্যাক্টর লাগে। ঠিক আছে, এই ফ্যাক্টর গুলো কি, ফ্যাক্টর গুলো নাথিং বাট প্রোটিন। আর আমাদের বডিতে প্রোটিন তৈরি হওয়া রেগুলেট কে করে জানো, জিন। জিন টোটাল ফ্যাক্টর 12টা। তো দেখা গেছে কি যে ফ্যাক্টর 8, ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9, ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 এর জিন যদি তোমার ডিফেক্টেড থাকে, তাহলে দুই ধরনের হিমোফিলিয়া হয়। ফ্যাক্টর 8 এর জিনের ডিফেকশনের জন্য হয় হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া এ, আর ফ্যাক্টর 9 এর ডিফেক্টের জন্য হয় হিমোফিলিয়া বি। কারো কারো হয় দুটোই খারাপ হতে পারে, সেটা আবার মেজর হিমোফিলিয়া বলে ওগুলোকে। দুটোতেই ব্লাড ক্লট হবে না।
দুটোতেই ব্লাড ক্লট হবে না। ডিফারেন্স কিছু না, খালি আলাদা আলাদা ফ্যাক্টরের জন্য তাই আলাদা আলাদা নাম। এটা ক্লাস 12 এর পর আছে গো, এখন বলে লাভ নেই তো, জেনেটিক্স বুঝতে হবে তো। তো হিমোফিলিয়া ইজ এ জেনেটিক ডিসঅর্ডার, জিনের ডিফেক্টের জন্য হয়, যেখানে ব্লাড ডাজ নট ক্লট প্রপারলি ডিউ টু ল্যাক অফ ব্লাড ক্লটিং প্রোটিন। এখানে প্রোটিন বলতে ওই ফ্যাক্টর গুলোর কথা বলা হয়েছে, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9। আর কখনো কখনো হয়ে যায় না, না প্লেটলেটটা কমে গেলে হচ্ছে ব্লাড ক্লট ঠিক করে হয় না। অনেক সময় হয় কি যে ভাইরাল ডেঙ্গু ফিভার হলেও দেখা গেছে যে প্লেটলেটের নাম্বার অনেক কমে যায়, তখনও ব্লাড ক্লটিং হয় না। এইটার জন্য 1996 থেকে এখনো পর্যন্ত হান্ড্রেডস has taken hundreds of life in Delhi and other states on India since 1996 till date ডেঙ্গু ফিভারের জন্য। তাই এগুলো হচ্ছে প্লেটলেট মানে ব্লাড ক্লটিং রিলেটেড ডিজিজ, হিমোফিলিয়া, লো প্লেটলেট কাউন্ট আর হচ্ছে ডেঙ্গু ফিভার, তিনটা মনে রেখো। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন এন্ড ব্লাড গ্রুপ। ব্লাড ট্রান্সফিউশন মানে কি, কে কাকে ব্লাড দিতে পারবে। ধরুন নাও কোনো একটা পেশেন্ট যার দরকার আছে ব্লাডের, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে বা অপারেশন হচ্ছে, তখন কে কাকে ব্লাড দিতে পারবে, সেটাকে বলা হয় ব্লাড ট্রান্সফিউশন। এবার হচ্ছে কি, আমাদের 4 রকমের ব্লাড হয়। একটা হচ্ছে এ ব্লাড গ্রুপ, একটা বি ব্লাড গ্রুপ, একটা হচ্ছে তোমার এবি ব্লাড গ্রুপ, আর একটা হচ্ছে ও ব্লাড গ্রুপ, ঠিক আছে। এবার এই এ ব্লাড গ্রুপেরও আবার 2 রকমের টাইপ হয়, এ পজিটিভ, এ নেগেটিভ, তারপরে হচ্ছে বি পজিটিভ, বি নেগেটিভ, তারপরে হচ্ছে এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, আর হচ্ছে ও পজিটিভ, ও নেগেটিভ। বুঝতে পারলাম? এইবার জিনিসটা কি যে তোমার, আচ্ছা তোমার এই স্যার ব্লাডের এই যে গ্রুপটা, ব্লাডের গ্রুপটা কি দিয়ে ডিটারমাইন হয়, ব্লাডের গ্রুপটা কি দিয়ে ডিটারমাইন হয়, ব্লাডের গ্রুপটা ডিটারমাইন হয় 3টা জিনিস দিয়ে। অ্যান্টিজেন, অ্যান্টিবডি, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, ঠিক আছে। এবার দেখো এখানেও আমি লিখে দিই, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এর উপরে ডিপেন্ড করে হচ্ছে ব্লাড গ্রুপিংটা হয়। অ্যান্টিজেন গুলো থাকে আরবিসির গায়ে, অ্যান্টিজেন গুলো থাকে আরবিসি। এখানে অ্যান্টিজেন মানে তুমি ফরেন পার্টিকেল ভাববা না, অ্যান্টিজেনের তোমার আরেকটা নাম হচ্ছে প্রেজেন্স অফ, এখানে তো তোমাদের অ্যান্টিজেন করেই লেখা, অ্যান্টিজেন, অ্যান্টিজেন অ্যান্টিবডি করেই লেখা, ঠিক আছে। এখানে তুমি অ্যান্টিজেন মানে ওই যে ব্যাকটেরিয়া বা ফরেন পার্টিকেলকে ভাববা না, ঠিক আছে। অ্যান্টিজেন মানে এক ধরনের প্রোটিন, অ্যান্টিজেনও এক ধরনের প্রোটিন। কথা বলো না, এখানে শোনো, ডিস্ট্রাক্টেড হচ্ছি। অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন। কি বললাম যে অ্যান্টিজেন প্রোটিন গুলো, না না না, এগুলা এগুলা অন্য সেন্সে অ্যান্টিজেন অ্যান্টিবডি, এগুলো ডব্লিউবিসির সাথে কোনো রিলেশন নেই, হ্যাঁ। তোমার হচ্ছে অ্যান্টিজেন, the other name of antigen, এক সেকেন্ড দাঁড়াও, আমি what is the other name of antigen present on RBC?
আচ্ছা, তো কি বললাম, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। অ্যান্টিজেন থাকে হচ্ছে আরবিসির গায়ে, আর অ্যান্টিবডি থাকে হচ্ছে প্লাজমার মধ্যে। অ্যান্টিজেন কিসের গায়ে থাকে বললাম? আরবিসির ওয়ালে থাকে। আর অ্যান্টিবডি থাকে হচ্ছে কি বলতো, প্লাজমার মধ্যে। প্লাজমার মধ্যে। জিনিসটা ভালো করে শুনবা, ঠিক আছে? এবার অ্যান্টিজেন তোমার দুই রকমের হয়। অ্যান্টিজেন দুই রকমের হয়, অ্যান্টিজেন অ্যান্টিজেন এ আর অ্যান্টিজেন বি, ঠিক আছে? সেরকমই অ্যান্টিবডিও দুই রকমের হয়, অ্যান্টিবডি এ আর অ্যান্টিবডি বি। অ্যান্টিজেন কয় রকমের বললাম? দুই রকমের, এ আর বি। আর অ্যান্টিবডিও কয় রকমের বললাম? এ আর বি। ঠিক। এবার মনে করো কোনো একটা লোকের মন দিয়ে শুনবা, কোনো একটা লোকের আরবিসি, মনে করো এটা আরবিসি, ঠিক আছে? আরবিসির গায়ে মনে করো এ অ্যান্টিজেন আছে, আর প্লাজমার মধ্যে মনে করো বি অ্যান্টিবডি আছে। বুঝতে পারলা কি বললাম? আরবিসির গায়ে এ অ্যান্টিজেন, প্লাজমার মধ্যে বি অ্যান্টিবডি, তাহলে ওর ব্লাড গ্রুপ হবে এ। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, পরে সায়েন্টিস্টরা দেখলো কি, অ্যান্টিজেন এ আর বি ছাড়াও আরো একটা অ্যান্টিজেন হয়, যেটার নাম হচ্ছে আর এইচ। আর এইচ কথাটা এসছে রেসাস, রেসাস বলে এক ধরনের মাংকি থেকে। 1975 এর আগে পর্যন্ত, সরি 1975 1965 এর আগে পর্যন্ত এই আর এইচ অ্যান্টিজেনটা শুধু রেসাস মাংকির আরবিসির গায়েই পাওয়া যেত। কি বললাম? 1965, আমি তোমার ইয়েটা মানে ইয়ারটা ভুলও হতে পারি, মোট কথা 1965 এর আগে পর্যন্ত সায়েন্টিস্টরা এই আর এইচ অ্যান্টিজেনটা শুধু রেসাস মাংকির আরবিসির গায়ে পেয়েছিল। কিন্তু পরে দেখলো কি, 1965 এর পরে একটা রিসার্চের পরে পাওয়া গেল কি, 75% হিউম্যানের আরবিসির গায়েও এই রেসাস মাংকির এই আর এইচ অ্যান্টিজেনটার মতো সেম অ্যান্টিজেনই থাকে। তো যদি আর এইচ অ্যান্টিজেনটা থাকে তাহলে এ পজিটিভ, আর যদি আর এইচ অ্যান্টিজেন না থাকে তাহলে নেগেটিভ। কথাটা বুঝলা? এবার যাদের ব্লাড গ্রুপ বি, তাদের আরবিসির গায়ে বি অ্যান্টিজেন কিন্তু প্লাজমার মধ্যে এ অ্যান্টিবডি। এবার যদি বি পজিটিভ হয় তাহলে আর এইচ থাকবে, যদি বি নেগেটিভ হয় তাহলে আর এইচ থাকবে না। এবার বি নেগেটিভ মানে বি অ্যান্টিজেন আর কোন অ্যান্টিবডি? এ অ্যান্টিবডি, আর কোনো আর এইচ ফ্যাক্টর নেই। এগুলোর কোনো কাজ নেই, এটা শুধুমাত্র ব্লাড ট্রান্সফিউশনের সময় এটা রিয়াক্ট করে, আমি বলে দিচ্ছি ওটা। আগে এটা বোঝো কিভাবে ব্লাড গ্রুপিং এর ফান্ডামেন্টালটা বোঝো। এবার এবি যাদের ব্লাড গ্রুপ, তাদের আরবিসি তে এ অ্যান্টিজেনও থাকে, বি অ্যান্টিজেনও থাকে। বুঝতে পারলা? যাদের কি বললাম, এবি ব্লাড গ্রুপ, তাদের আরবিসি তে এ অ্যান্টিজেনও থাকে, বি অ্যান্টিজেনও থাকে, কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না, প্লাজমার মধ্যে কোনো অ্যান্টিবডি থাকে না। এবার যদি এবি পজিটিভ হয় তাহলে আর এইচ অ্যান্টিজেনটা আরবিসির গায়ে থাকবে, আর যদি এবি নেগেটিভ হয় তাহলে আর এইচ অ্যান্টিজেনটা থাকবে না। আচ্ছা, এবার যাদের ও ব্লাড গ্রুপ হয়, ও ব্লাড গ্রুপের আরবিসির গায়ে কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু এ আর বি দুটো অ্যান্টিবডি প্লাজমার মধ্যে থাকে। কি বললাম? ও ব্লাড গ্রুপ যাদের হয় তাদের আরবিসির গায়ে কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু প্লাজমার মধ্যে এ আর বি দুটা অ্যান্টিবডি থাকবে। এবার ও পজিটিভ যারা, তাদের আরবিসির গায়ে আরএইচ অ্যান্টিজেন থাকবে, যারা ও নেগেটিভ তাদের আরবিসির গায়ে আরএইচ ফ্যাক্টরটা থাকবে না। কি জিনিসটা বুঝতে পারলা? তাহলে আমি এটা খুব ইজি করে বলে দিচ্ছি। তোমার এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ আর ও ব্লাড গ্রুপ, এখানে আমি করলাম অ্যান্টিজেন আর এখানে করলাম অ্যান্টিবডি। ঠিক আছে, অ্যান্টিজেন কার গায়ে থাকে? আরবিসির গায়ে থাকে। অ্যান্টিবডি কোথায় থাকে? প্লাজমার মধ্যে থাকে। এবার সুন্দর করে বোঝো কি বললাম। এইবার এইটা কিন্তু অন্য একটা, মানে অন্য রকম ভাবে টেবিলটা বানাচ্ছি।
এ ব্লাড গ্রুপ যাদের তাদের অ্যান্টিজেন এ থাকবে আরবিসির গায়ে, অ্যান্টিবডি বি থাকবে প্লাজমার মধ্যে। বি ব্লাড গ্রুপ যাদের তাদের বি অ্যান্টিবডি থাকবে আরবিসি, সরি বি অ্যান্টিবডি থাকবে আরবিসির গায়ে, সরি বি অ্যান্টিজেন থাকবে আরবিসির গায়ে, এ অ্যান্টিবডি থাকবে প্লাজমার মধ্যে। এ বি যারা তাদের এ বি দুটাই অ্যান্টিজেন থাকবে আরবিসির মধ্যে, কিন্তু প্লাজমার মধ্যে কোনো অ্যান্টিবডি থাকবে না। ও ব্লাড গ্রুপ যারা তাদের কোনো অ্যান্টিজেন থাকবে না, কিন্তু প্লাজমার মধ্যে এ বি দুটাই অ্যান্টিবডি থাকবে। এবার বুঝতে পারলে জিনিসটা? এবার পজিটিভ নেগেটিভ ব্যাপারটা তো যদি আরএইচ থাকে তাহলে পজিটিভ, যদি আরএইচ না থাকে তাহলে নেগেটিভ। এবার ব্যাপারটা হচ্ছে কি যে এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডির রিয়াকশন হয়, কি বললাম, অ্যান্টিজেন অ্যান্টিবডির রিয়াকশন হয়। এ অ্যান্টিজেন এ এ অ্যান্টিজেনের সাথে রিয়াক্ট করে এ অ্যান্টিবডি, ঠিক আছে, আর বি অ্যান্টিজেনের সাথে রিয়াক্ট করে বি অ্যান্টিবডি। রিয়াক্ট করে কি করে, রিয়াক্ট করে ব্লাডটাকে ক্লট করে দেয়, ব্লাডটাকে জমায় দেয়। তাহলে যার ব্লাড গ্রুপ এ, মজার ব্যাপারটা দেখো ভগবান কিভাবে বানিয়েছে, যাদের ব্লাড গ্রুপ এ, ওদের আরবিসি তে এ অ্যান্টিজেন আছে কিন্তু প্লাজমার মধ্যে বি অ্যান্টিবডি আছে। বুঝতে পারলা? কেন? কারণ এ অ্যান্টিবডি থাকলে কি হতো, ও এ অ্যান্টিজেনের সাথে রিয়াক্ট করতো, হ্যাঁ কি না? সেই জন্য বি অ্যান্টিবডি দিয়ে দিয়েছে। আর যাদের ব্লাড গ্রুপ বি, তাদের আরবিসির মধ্যে বি অ্যান্টিজেন আছে কিন্তু প্লাজমার মধ্যে কোন অ্যান্টিবডি, এ, যাতে রিয়াকশনটা না হয়। বুঝলা? এবার যাদের এবি ব্লাড গ্রুপ তাদের তো দুটাই আছে, সেই জন্য ভগবান করেছে কি কোনো অ্যান্টিবডি দেয়নি। যদি এ অ্যান্টিবডি দিত তাহলে এ অ্যান্টিজেনের সাথে রিয়াক্ট করতো, বা যদি বি অ্যান্টিবডি দিত তাহলে বি অ্যান্টিজেনের সাথে রিয়াক্ট করতো, তাই কি না? কিন্তু কি করেছে, এই সমস্যাটাকে দূর করার জন্য ওর মধ্যে কোনো অ্যান্টিবডি দেয়নি। রিয়াক্ট করলে জমে যাবে। আর ও ব্লাড গ্রুপের মধ্যে যেহেতু কোনো অ্যান্টিজেনই নেই, সেই জন্য ভগবান ওদের প্লাজমার মধ্যে এ আর বি দুটা অ্যান্টিবডি দিয়ে দিয়েছে। বুঝতে পারলা জিনিসটা? এবার দেখো যদি একটা এ পার্সন, যদি একটা পার্সন এ, যদি একটা পার্সন এ পার্সন বি কে যদি ব্লাড দেয়, পার্সন বি কে যদি ব্লাড দেয়, ঠিক, তাহলে পার্সন এর মধ্যে অ্যান্টিবডি আছে এ, সরি অ্যান্টিজেন আছে এ, অ্যান্টিজেন আছে এ, অ্যান্টিবডি আছে কি, বি। আর পার্সন বি এর মধ্যে অ্যান্টিজেন আছে বি, আর অ্যান্টিবডি কি আছে, এ। তাহলে কি হবে, যে পার্সন এ যদি পার্সন বি কে ব্লাড দেয়, তাহলে পার্সন বি এর প্লাজমার মধ্যে থাকা বি অ্যান্টিবডি, প্লাজমার মধ্যে থাকা বি অ্যান্টিবডি বি অ্যান্টিজেনের সাথে রিঅ্যাক্ট করে ফেলবে। সেই জন্য পার্সন এ পার্সন বি কে ব্লাড দিতে পারবে না, পার্সন এ পার্সন বি কে ব্লাড দিতে পারবে। কি জিনিসটা বুঝতে পারলা? না, আমি জিনিসটা উল্টা বললাম, এক সেকেন্ড। পার্সন বি এর প্লাজমার মধ্যে থাকা এ অ্যান্টিবডি, প্লাজমার মধ্যে থাকা এ অ্যান্টিবডি পার্সন এ এর আরবিসির মধ্যে থাকা এ অ্যান্টিজেনকে নষ্ট করে দিবে। ডোনার, এ হচ্ছে ডোনার আর এ হচ্ছে রিসিপিয়েন্ট। এ কি বললাম, রেসিপিয়েন্ট। তাহলে সবসময় কি হয়, রেসিপিয়েন্টের অ্যান্টিবডির সাথে ডোনারের অ্যান্টিজেনের রিয়াকশন হয়। রেসিপিয়েন্টের অ্যান্টিবডির সাথে, রেসিপিয়েন্টের অ্যান্টিবডির সাথে ডোনারের কিসের রিয়াকশন হবে, অ্যান্টিজেনের রিয়াকশন হবে। স্যার এটাও তো হতে পারতো, তুমি যেটা আগে ভুল করে বলছিলে, এটাও তো হতে পারতো, তাই কি না, যে ডোনারের অ্যান্টিবডির সাথে রেসিপিয়েন্টের অ্যান্টিজেনের রিয়াকশন, ওটাও তো হতে পারতো, তাই কি না? না, ওটা হবে না। কেন হবে না? কারণ ডোনারের বডি থেকে যখন ব্লাডটাকে বের করে নেওয়া হয়, তার কয়েক মিনিটের মধ্যে প্লাজমার অ্যান্টিবডি গুলো নষ্ট হয়ে যায়। বুঝতে পারলা? প্লাজমার অ্যান্টিবডি গুলো নষ্ট হয়ে যায়। সেই জন্য ডোনারের অ্যান্টিবডির সাথে রিসিপিয়েন্টের অ্যান্টিজেনের কোনো রিয়াকশন হবে না। জিনিসটা বুঝলে তো? এইবার তাহলে দেখো তো এই চার্ট থেকে এ ব্লাড গ্রুপ বি কে কি দিতে পারবে? দিতে পারবে না। কারণ এর আহ, এর অ্যান্টিজেনের সাথে বি এর অ্যান্টিবডি এ রিঅ্যাক্ট করবে, তাই তো?
আচ্ছা, বি এ কে দিতে পারবে? এবার ডোনার হচ্ছে বি, তাহলে বি এর অ্যান্টিজেন দেখবো আর ডোনারের অ্যান্টিবডি দেখবো, দেখো দুটাই বি বি, তাহলে দিতে পারবে? পারবে না। আচ্ছা, এ যদি এ বি কে দেয়, তাহলে অ্যান্টিজেন এর সাথে এখানে দেখো অ্যান্টিবডি এ ওয়েট করছে, তাই না? তাহলে এটাও দিতে পারবে না। এই যে অ্যান্টিজেন এ আর এ বির মধ্যে কি আছে, অ্যান্টিবডি এ আছে, তাহলে এ এ হয়ে যাচ্ছে, রিঅ্যাক্ট করবে তো, তাই কি না? না, যদি এই একটাও থাকে, বি তো থাকাতে কি হলো, আমার এ আছে সেটা দেখতে হবে, ওটা থাকাতে কি হলো। আচ্ছা, বি যদি এ বি কে দেয় বি, তাহলে বি এর অ্যান্টিজেনের বি বি অ্যান্টিজেনের সাথে এই যে বি অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে যাবে, তাহলে ওটাও দিতে হবে। হুম। দাঁড়াও এক সেকেন্ড, এর প্লাজমা এর মধ্যে আমি, হ্যাঁ ওটা তো অ্যান্টিবডি নাই, ওটা তো ওটা বোঝানোর জন্য আমি মনে হয় ইয়ে করে দিয়েছিলাম, তাই না? সেই জন্য ভুল হয়ে গেল। আচ্ছা, তাহলে আবার এইদিকে দেখো, যদি কি বললাম, বি তো এ কে দিতে পারবে না হলো। এবার যদি এ এ বি কে দেয়, এ যদি এ বি কে দেয়, তাহলে এর মধ্যে অ্যান্টিজেন এ আছে, কিন্তু এ বির মধ্যে কি কোনো অ্যান্টিবডি আছে? নেই, তাহলে দিতে পারবে। আচ্ছা, বি যদি এ বি কে দেয়, বি এর মধ্যে অ্যান্টিজেন বি আছে, বি এর মধ্যে অ্যান্টিজেন বি আছে, কিন্তু এ বির মধ্যে কি কোনো অ্যান্টিবডি আছে? না, তাহলে দিতে পারবে। বুঝতে পারছো তো? ভালো কথা। এইবার যদি এরকম করে করি, যে এ বি যদি এ কে দিতে চায়, কারণ এবার এ বির মধ্যে এ অ্যান্টিজেন, আবার এখানে সরি এ বির মধ্যে বি অ্যান্টিজেন আর এর মধ্যে বি অ্যান্টিবডি, তাহলে রিঅ্যাক্ট করবে। আচ্ছা, এ বি যদি বি কে দিতে চায়, তাহলে এটা হলো না। এ বি যদি বি কে দিতে চায়, তাহলে এর মধ্যে দেখো এ অ্যান্টিজেন আর বি এর মধ্যে কি এ অ্যান্টিবডি, তাহলে ওটাও দিতে পারবে না। আচ্ছা, এইবার এইদিকে দেখি। আচ্ছা, যদি এ এ যদি ও কে দিতে চায়, এ যদি ও কে দিতে চায়, তাহলে এর মধ্যে এ অ্যান্টিজেন, ও এর মধ্যে এ অ্যান্টিবডি রিঅ্যাক্ট করবে, নাকি না? তাহলে দিতে পারবে না। আচ্ছা, যদি বি যদি ও কে দিতে চায়, বি বি ওকে দিতে পারবে? বি এর মধ্যে বি অ্যান্টিজেন, ও এর মধ্যে বি অ্যান্টিবডি, তাহলে ওটাও পারবে না। আচ্ছা, যদি এ বি ওকে দিতে চায়, এ বি ওকে যদি দিতে চায়, তাহলে এর মধ্যে দুটাই অ্যান্টিজেন, ওর মধ্যে দুটাই অ্যান্টিবডি, তাহলে এটাও হবে না। তাহলে এবার দেখো, ও যদি এ বি কে দিতে চায়, ও এর মধ্যে কি কোনো অ্যান্টিজেন আছে? না। এ বির মধ্যেও কোনো অ্যান্টিবডি নাই, তাহলে ইজিলি নিতে পারবে। ও যদি বি কে দিতে চায়, ও এর মধ্যে কোনো অ্যান্টিজেনই তো নাই, তাহলে এই এ অ্যান্টিবডিটা কার সাথে রিঅ্যাক্ট করবে, তাই কি না? তাহলে ও বি কেও দিতে পারবে। আচ্ছা, এবার ও যদি এ কে দিতে চায়, সেম কেস, যে ও এর মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, তাহলে এই বি অ্যান্টিবডিটা কার সাথে রিঅ্যাক্ট করবে, তাই কি না? তাহলে ও এ কেও দিতে পারবে। তাহলে দেখো এ ও এ বি, এ বি দেখো এর থেকেও নিতে পারছে, এ এর থেকেও নিতে পারছে, বি এর থেকেও নিতে পারছে, ও এর থেকেও নিতে পারছে, তাহলে এ হয়ে গেল ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। আর ও দেখো এ বি কেও দিতে পারছে, বি কেও দিতে পারছে, এ কে দিতে পারছে, তাহলে ও হয়ে গেল ইউনিভার্সাল ডোনার, এ হয়ে গেল কি ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, আর বি হয়ে গেল ইউনিভার্সাল ডোনার। বুঝলা? স্যার, তুমি বললা তুমি বললা বি এ ও সবাই এ বি কে দিতে পারবে, তাই তো? সবাই এ বি সবার কাছ থেকে নিতে পারবে, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। তাহলে একটা মাথাটা তাহলে একটু তোমাদেরকে ঘুরাই, মাথাটা ঘুরাই দেখি। ধরে নাও ডোনার, কি বললাম, ডোনার মনে করো বি, ঠিক আছে? আর রেসিপিয়েন্ট, রেসিপিয়েন্ট আমি বললাম এ বি। তাহলে ডোনারের মধ্যে কোন অ্যান্টিবডি? বি অ্যান্টিবডি। রেসিপিয়েন্টের মধ্যে ডোনারের মধ্যে কোন অ্যান্টিজেন? এ অ্যান্টিজেন। ভালো কথা। রেসিপিয়েন্টের মধ্যে কোন অ্যান্টিজেন? এ বি দুটাই অ্যান্টিজেন, কিন্তু অ্যান্টিবডি, অ্যান্টিবডি নাই।
ঠিক আছে। এবার যখন ব্লাড ট্রান্সফিউশন হবে, ডিউরিং ব্লাড ট্রান্সফিউশন, during blood transfusion, only consider the antigen of donor and antibody of recipient। বুঝো কিন্তু শুধুমাত্র ডোনারের কি দেখবা, অ্যান্টিজেন দেখবা, অ্যান্টিবডি দেখবা না। আর রিসিপিয়েন্টের কি দেখবা, অ্যান্টিবডি দেখবা। তাহলে স্যার কি ডোনারের কি দেখবো বললা, ডোনারের অ্যান্টিজেন দেখবো, আর রেসিপিয়েন্টের কি দেখবো বললাম, অ্যান্টিবডি দেখবো। তাহলে ডোনারের মধ্যে এ অ্যান্টিজেন আছে কিন্তু রেসিপিয়েন্টের মধ্যে কোনো অ্যান্টিবডি নেই, তাহলে বি এবি কে ইজিলি ব্লাড দিতে পারবে। আচ্ছা দিয়ে দিল, ভালো কথা, ধরে নাও বি ব্লাড গ্রুপের একটা লোকের ব্লাড নিয়ে এবি একটা পেশেন্টকে দিয়ে দিল, কিন্তু স্যার এখানে তো তোমার রিসিপিয়েন্টের মধ্যে তো বি অ্যান্টিজেন আছে আর ডোনারের মধ্যে তো বি অ্যান্টিবডি আছে, তাহলে তো রিঅ্যাক্ট হওয়ার কথা। কেন হবে না বলো তো? কারণ আমি কি বলেছি, ডোনারের অ্যান্টিবডি কোথায় থাকে, প্লাজমার মধ্যে থাকে। ডোনারের ব্লাডটা বের করার পরে প্লাজমাটা নষ্ট হয়ে যায়, বুঝলা, প্লাজমার অ্যান্টিবডি গুলো নষ্ট হয়ে যায়, তাই এইখানে কোনো রকমের রিঅ্যাকশন হবে না। ওটা এমনি নষ্ট হয়ে যায়, প্লাজমার অ্যান্টিবডি গুলো বেঁচে থাকার জন্য একটা পার্টিকুলার টেম্পারেচার এনজাইম এগুলো লাগে। এগুলো হ্যাঁ, না না অক্সিজেন সেটা আমি বলতে পারছি না। কি বুঝতে পারলা তো? যাও, অনেকেরই কোয়েশ্চেন হতে পারে, তুমি চলে যাও কাগজ পড়া, যাও যাও। পরের লাস্টের একটুখানি পার্টটা ভিডিও করে দেখলো একবার। কি রে ভাই, এখনো লাইন আসে না? আগে কি হ্যাঁ? পিছলে কার দেখি এই মনে থাকবে তো ব্লাড ট্রান্সফিউশনের ব্যাপারটা। এখানে যদি যে আমরা শুধু অ্যান্টি এ বি অ্যান্টিজেন আর এ বি অ্যান্টিবডিকেই কনসিডার করব তাও না, কিন্তু আর এইচ কেও দেখতে হবে। কখনো একটা মানে ধরে নাও একজনের ব্লাড গ্রুপ এ আর একজনেরও ব্লাড গ্রুপ এ, কিন্তু দেখা গেল একজনের পজিটিভ একজনের নেগেটিভ, তখনও কিন্তু হবে না ব্যাপারটা। কারণ এই যে যে ধরে নাও যে ধরে নাও এ পজিটিভ যার, হ্যাঁ, ওর বডিতে আরএইচ, ওর আরবিসির গায়ে আরএইচ অ্যান্টিজেন আছে। তো যদি এ পজিটিভ এ নেগেটিভ কে ব্লাড দেয়, এই আরএইচ আরএইচ মালটা তো এর তাতে নাই, তাহলে এ এই আরএইচ কে ফরেন পার্টিকেল একটা ব্যাকটেরিয়ার মতো রেকগনাইজ করবে। তখন কি করবে, ওর বডিতে আর এইচ অ্যান্টিবডি তৈরি হয়ে তোমার হচ্ছে এ পজিটিভ যে ডোনারের ব্লাডটাকে নষ্ট করে দেবে। তো আবার আরএইচ তৈরি করতে পারবে না, মানে নেগেটিভ, না পারবে না, মানে অ্যান্টিবডি অ্যান্টিজেন কি বলবো তৈরি করে বললাম। আরএইচ অ্যান্টিজেনের এগেইনস্টে আরএইচ অ্যান্টিবডি বানাবে, ডব্লিউবিসি বানাবে, ডব্লিউবিসি ওটা আরএইচ। হ্যাঁ, বুঝতে পারছো ব্লাড ট্রান্সফিউশন। তাহলে আমি ব্লাড ট্রান্সফিউশন কিন্তু আর ডিটেলসে আর আমি মানে এই যে এখানে আর লাইন বাই লাইন আমি গেলাম না, ঠিক আছে, একদম যা যা বললাম সব এখানে লেখা আছে।
RH সিস্টেমও আমি কিন্তু বলে দিয়েছি, এটিও সিস্টেম। পারবা তো এগুলো? ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, কম্প্যাটিবিলিটি, ইনকম্প্যাটিবিলিটি, এই যে দেখো কে কাকে ব্লাড দিতে পারবে পারবে না। আর এইখানে কি বললাম, RH, RH সিস্টেম। RH সিস্টেমটা কি বললাম, প্রথমে একটা মাঙ্কি ছিল, মাঙ্কিটার নাম ছিল রেসাস, রেসাসের ফার্স্ট 2 লেটার RH থেকে, এখান থেকে এসেছে RH ফ্যাক্টর। তো প্রথমে এটা রেসাস মাঙ্কির মধ্যে মানে পেয়েছিল সায়েন্টিস্টরা, পরে সায়েন্টিস্টরা যখন দেখলো যে না 70% হিউম্যানের আরবিসির গায়েও এই সেম আর মানে অ্যান্টিজেনটাই থাকে, তাই ওই মাঙ্কির বডিতে যেহেতু ওটা আগে পাওয়া গেছিল, তাই মাঙ্কিটার নাম থেকে ওই ফ্যাক্টরটার নাম দেওয়া হয়েছে RH ফ্যাক্টর। এইবার যে RH ফ্যাক্টর, RH পজিটিভ RH নেগেটিভ কে দিতে পারবে না, RH নেগেটিভ RH পজিটিভ কে দিতে পারবে না, তো RH সিস্টেমটা ভালো করে দেখে যাবে। এবার চলে আসো যে RH ফ্যাক্টর ইন প্রেগন্যান্সি। RH ফ্যাক্টর ইন প্রেগন্যান্সি দেখা গেল যে, ধরে নাও একটা মহিলার প্রেগন্যান্সির সময়, ধরে নাও ওর মাদার কুম্বে, মাদার কুম্বে ধরে নাও এটা প্লাসেন্টা, ঠিক আছে? হুম, এইদিকে দেখো, ধরে নাও ওর মাদার কুম্বে যে বাচ্চাটা আছে, ধরে নাও এটা হচ্ছে বেবিটা, কথার কথা, ঠিক আছে? এটা ধরো বাচ্চা। এবার ধরে নাও আমি বললামটা কি, বাচ্চাটা হচ্ছে RH পজিটিভ, সে A পজিটিভ বি পজিটিভ ও পজিটিভ ওটা ম্যাটার করে না, বাচ্চাটা পজিটিভ, মাটা হচ্ছে নেগেটিভ, ঠিক? এইবার জানো তো যে প্রেগন্যান্সির সময় মায়ের ব্লাডের সাথে বাচ্চার ব্লাডের একটা কানেকশন হয় থ্রু প্লাসেন্টা। এবার একদম শুরু থেকে কি প্লাসেন্টা থাকে? না, প্লাসেন্টা ধীরে 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 ডেভেলপ করে। তো শুরুতে হয় কি, মায়ের ব্লাড আর বাচ্চার ব্লাডের ডাইরেক্ট কানেকশন থাকে। তাহলে কি বাচ্চাটার ব্লাডটা পজিটিভ, তার মানে ওর মধ্যে RH মানে আরবিসির গায়ে RH অ্যান্টিজেন আছে, কিন্তু মায়ের আরবিসির গায়ে RH অ্যান্টিজেন নেই। তাহলে মায়ের ব্লাডটা বাচ্চাটার এই আরবিসিটাকে ফরেন পার্টিকেলের মতো কি রেকগনাইজ করবে। রেকগনাইজ করলে কি হবে, যে মায়ের বডিতে RH অ্যান্টিবডি তৈরি হতে থাকবে, মায়ের বডিতে কি RH অ্যান্টিবডি তৈরি হতে থাকবে। কিন্তু কিন্তু শোনো, এই RH অ্যান্টিবডিটা ফার্স্ট সেম মাদার মনে করো, বা সেকেন্ড টাইম মনে করো ইয়ে হলো, কি বললাম, এই মাটা কি বললাম, সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম প্রেগনেন্ট হলো, আর সেকেন্ড টাইমে বাচ্চাটা হচ্ছে পজিটিভ, কথার কথা। তখন কি হবে, মায়ের বডিতে তো আগের থেকে, আগের প্রেগন্যান্সি থেকে RH অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, ওই RH অ্যান্টিবডি গুলো এই সেকেন্ড চাইল্ডের মানে রেড ব্লাড সেল গুলো যার গায়ে RH আছে সেগুলোকে ডিস্ট্রয় করে ফেলে এমব্রায়োটাকে নষ্ট করে দিবে। কি বললাম, প্রথম চাইল্ডের ক্ষেত্রে কিন্তু হবে না, প্রথম চাইল্ডে শুধু অ্যান্টিবডিটা তৈরি হবে, পরে প্লাসেন্টা তৈরি হয়ে যাবে, তো অ্যান্টিবডি পাস করতে পারবে না, তো প্রথম চাইল্ডটা সেফ। কিন্তু দ্বিতীয় বাচ্চাটা যখন হবে, শুরু থেকে তো প্লাসেন্টা থাকবে না, শুরুতে কি বললাম ডাইরেক্ট ব্লাড কানেকশন থাকে। এবার বাচ্চাটার ব্লাডটা পজিটিভ, মায়ের ব্লাডটা নেগেটিভ, আর মায়ের ব্লাডে আগের থেকে RH অ্যান্টিবডি তৈরি হয়ে আছে আগের প্রেগন্যান্সি থেকে। তো যখনই ব্লাডের কানেকশন হবে, RH অ্যান্টিবডি, মায়ের RH অ্যান্টিবডি বাচ্চার আরবিসি গুলোকে ডিস্ট্রয় করতে থাকবে, এমব্রায়োটা নষ্ট হয়ে যাবে। এটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস্ট। এটাকে কি বলে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস।
FOETALIS, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এরিথ্রোব্লাস্ট মানে কি আরবিসি, তাই তো? এরিথ্রোসাইট, সরি এরিথ্রোসাইট থেকে আরবিসি। ব্লাস্টোসিস্ট হচ্ছে এমব্রায়ো। আর ফিটাস, ফিটাস ফিটাস মানে হচ্ছে ইনফ্যান্ট চাইল্ড। ফিটালিস মানে ফিটাসটা ডিস্ট্রয় হয়ে যাওয়া, ফিটাসটা ডিস্ট্রয় হয়ে যাওয়া। এটার সলিউশন হচ্ছে এখন একটা ইনজেকশন বেরিয়েছে। প্রথম প্রেগন্যান্সিতে বাচ্চাটার ব্লাড টেস্ট করা হবে। যদি দেখা হয় যে বাচ্চাটা পজিটিভ আর মাটা নেগেটিভ ছিল প্রথম প্রেগন্যান্সির পরে, তখন তাহলে মায়ের বডিতে তার মানে আরএইচ অ্যান্টিবডি তৈরি হয়েছে। তো একটা ইনজেকশন, ওই ইনজেকশনের মধ্যে এমন একটা কেমিক্যাল থাকে যেটা এই আরএইচ অ্যান্টিবডি গুলোকে নষ্ট করে দেয়। তো ওই মাটা যদি সেকেন্ড টাইম প্রেগনেন্ট হয় তাহলে কোনো সমস্যা হবে না। ইনজেকশনে যদি এক্সেস হয়ে যায়, এক্সেস কেন হবে? এখন ওগুলো আলাদা মেডিকেল কন্ডিশন, ওগুলো আমাদের আলোচনার বিষয় না। তাহলে আরএইচ ফ্যাক্টরটা, এটা আরএইচ ফ্যাক্টর ইন প্রেগন্যান্সি, ঠিক আছে? হ্যাঁ, আরএইচ ফ্যাক্টর পজিটিভ ডমিনেন্ট, আরএইচ ফ্যাক্টর ডমিনেন্ট কিনা, ডমিনেন্ট রিসেসিভ। হ্যাঁ, হ্যাঁ তাহলে হয়তো বাবার মধ্যে নেগেটিভ ছিল বা মায়ের মধ্যে পজিটিভ ছিল, এরকম একটা ব্যাপার। কোন জিনটা আসছে তার উপরে ডিপেন্ড করে। এবার মায়ের আরএইচ পজিটিভ, তার মানে এই না যে ওর মধ্যে আরএইচ নেগেটিভ এর জিন নাই, ওটা আছে, হয়তো ওটা সাপ্রেস হয়ে গেছে। ওটা বলা যায় না, ওটা বলা যায় না, ওগুলো 50-50 চান্স। আচ্ছা, ব্লাড সার্কুলেটরি সিস্টেম কি শুরু করব? হ্যাঁ,